কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আজকে বাংলা প্রথম পত্রের একটা কবিতা নিয়ে কথা বলবো, বিভীষণের প্রতি মেঘনাদ। তোমরা যারা 26-এ পরীক্ষার্থী, তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা একসময় সিলেবাসে ছিল, তারপরে আবার মাঝখানে সিলেবাসে ছিল না, এখন আবার সিলেবাসে ইনক্লুডেড। আর যেসব টপিক নিয়ে তোমাদের বইতে তোমরা একটু আতঙ্কিত থাকো, তার মধ্যে এটা একটা। আর আতঙ্কের মূল কারণ সেটা হচ্ছে এটার মধ্যে ভাষাগত কিছু ব্যাপার আছে, শব্দের কিছু চয়ন আছে, যেটা তোমাকে কিছু কিছু ক্ষেত্রে বেকায়দায় ফেলতে পারে। জিনিসটা কিন্তু এমনিতে পড়লে বুঝতে পারলে খুব দারুণ, কোনো অসুবিধা নাই। কিন্তু মাইকেলের লেখা তো বুঝতেই পারো একটু অন্যরকম। স্বাভাবিক সিস্টেমের ভিতর দিয়ে মাইকেল কেমন জানি চলতে পছন্দ করতেন না। তো চলো আমরা দেখি, আমরা মাইকেল সম্পর্কে আগে একটু জানবো। দেখো, ওনার জন্ম 25শে জানুয়ারি 1824, যশোর জেলা সাগরদাড়ি গ্রাম। এখানে কপোতাক্ষ নদ বলা হয়েছে এই কারণে, কপোতাক্ষ নদের পাশে হচ্ছে সাগরদাড়ি গ্রামটা। বুঝছো, আমরা অনেক ওই যে ছোটবেলায় যে পড়ছো না এটা কপোতাক্ষ নদ কবিতাটা, ওই কপোতাক্ষ নদের পাশে হচ্ছে সাগরদাড়ি গ্রাম। এটা হচ্ছে যশোর জেলার কেশবপুর উপজেলায়। যারা যশোরের মানুষ তারা তো নিশ্চয়ই কেশবপুর চিনো, অন্যরাও হয়তো চিনো। আর উপাধির দিকে তাকাইলে দেখো, বাংলা সাহিত্যের অনেকগুলা প্রথম, অনেকগুলা জনক, সেগুলো হচ্ছে মাইকেলের সাথে জড়িত। বাংলা ভাষা ও সাহিত্যে যাদের অবদান, তাদের মধ্যে আমরা যদি ছোট্ট লিস্ট করি, ধরো 3 জনের লিস্ট যদি করি আমরা, সবার উপরে নিশ্চয় প্রতিভার দিক থেকে রবীন্দ্রনাথ, এরপরে হচ্ছে নজরুল এবং মাইকেল। কেউ কেউ বলেন মাইকেল নজরুল, কেউ কেউ বলেন নজরুল মাইকেল। অর্থাৎ 3 জন বললে রবীন্দ্রনাথ, মাইকেল এবং নজরুল, এই হচ্ছে বাংলা সাহিত্যের একদম উপরের দিকের প্রতিভার মানুষরা। মনে থাকবে নিশ্চয়, মাইকেলের প্রতিভা সম্পর্কে তোমাকে আর নতুন করে আলাদা কোনো ভূমিকা দিতে হবে না। এরপরে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, বাংলা কাব্যের আধুনিকতার জনক, সনেটের জনক, অমিত্রাক্ষর ছন্দের জনক, প্রহসনের জনক, প্রথম সার্থক নাট্যকার, প্রথম ট্র্যাজেডির জনক, প্রথম মহাকবি, ইত্যাদি ইত্যাদি। এখন প্রতিটা নিয়ে যদি তোমাদের সাথে পার্টিকুলার ছোট্ট করে আলোচনা করি, তাহলে এখানে কি কি কথা বলা যায়। দেখো, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি বলতে আসলে এখানে কি মিন করছে? উনি কি নজরুলের মতোই সেম টোনে সেম বিষয়বস্তুর উপরে বিদ্রোহ করেছিলেন কিনা? বাংলা সাহিত্যে আধুনিক যে যুগটা আমরা বলছি, দেখো 650 থেকে শুরু হয়েছিল প্রাচীন যুগ, 1200 সাল পর্যন্ত। এরপরে হচ্ছে তোমার 1201 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত, এটা হচ্ছে মধ্যযুগ। আর 1801 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যেটা চলমান, এটাকে আমরা বলছি হচ্ছে আধুনিক যুগ। এখন মাইকেলের যে জীবন, দেখো 1824-এ তার জন্ম। মাইকেলের সাহিত্য জীবন তুমি যদি একটু হিসাব করো, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে 1859 থেকে শুরু করে 1862 সাল, এটা হচ্ছে একদম দুর্দান্ত সময়। মাইকেল এই 3-4 বছরে যা করছেন। আমি যদি এটা 58 থেকেও ধরি কোনো অসুবিধা নাই, তবে 1859 থেকে 1862-63 পরে যে লেখেন না এমন না। তার সনেটগুলো, চতুর্দশপদী কবিতা যেগুলো, সেগুলো তিনি লিখছেন হচ্ছে ভার্সিটিতে যখন ছিলেন তখন, অর্থাৎ 62 থেকে 65-66 ওই টাইমটার মধ্যে। এখন বিদ্রোহী কবি বলতে যেটা বোঝায় মাইকেলের ক্ষেত্রে, বা প্রথা বিরোধী লেখক বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যে কিছু কমন কালচার ছিল, কমন কিছু নর্মস এবং সিস্টেম ছিল, যেগুলো তিনি এসে উল্টাই দিয়েছেন। যেমন মাইকেলের আগে বাংলা সাহিত্যের কাব্যের ক্ষেত্রে শত বছরের ঐতিহ্যের যে ছন্দটা, সেটা ছিল হচ্ছে পয়ারের দাপট ছিল সব থেকে বেশি। উনি এসে সেটাকে ভেঙে দিয়ে নতুনভাবে ছন্দকে গড়লেন, এবং অমিত্রাক্ষর ছন্দ নামে নতুন ছন্দ তিনি নিয়ে আসলেন। এটা 1 নম্বর। 2 নম্বর, নাটক এর আগে লেখা হইতো, কিন্তু মাইকেল এসে বললেন নাটক হয় নাই, এগুলো নাটকের সিস্টেম মেনে হয় নাই। কারণ নাটক যেহেতু গ্রিক সাহিত্য থেকে শুরু, আজকে থেকে 2300-2400 বছর আগে প্রাচীন গ্রিসে নাটক লেখা হইতো। সুতরাং নাটক কেমন হবে সেটার প্যারামিটার আমরা কি করে ঠিক করব? এটা তো ইউরোপীয় সাহিত্য। আর মাইকেল নিজে যেহেতু ইউরোপীয় সাহিত্য প্রচুর পরিমাণে পড়ছিলেন, প্রচুর জ্ঞান ছিল তার উপরে, এই জন্য তিনি বলছিলেন যে নাটক আমাদের এখানে যা হচ্ছে সেগুলো নাটকের কাতারে পড়ে না, পর্যায়ে যায় না। নাটক কি করে লিখতে হবে আমি তোমাদের দেখাবো। উনি সেই সিস্টেম ভেঙে দিয়ে, সেই সিস্টেমকে একদম মনে করো উল্টে দিয়ে নতুন করে সিস্টেম উনি প্রতিষ্ঠা করেছিলেন। এই যে সাহিত্যের বিদ্রোহ, এই যে প্রচলিত সিস্টেম সাহিত্যে, সেটাকে উল্টে দিয়ে নতুন করে আবার প্রতিষ্ঠা করা, সেই সেন্সে উনি বিদ্রোহী কবি বা প্রথা বিরোধী লেখক। কথা বুঝছো? বাংলা কাব্যের আধুনিকতার জনক সহজ করে যদি বলি, দেখো এই যে আধুনিকতার শুরুই হয়েছে বাংলা সাহিত্যে উনাকে দিয়ে। মধ্যযুগের পরে আধুনিক যুগে ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগ আধুনিক যুগ দুটোকে সামনাসামনি থেকে দেখছিলেন, এই জন্য তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তকে আধুনিকতার কবি বলা যায় না। তার লেখার মধ্যে প্রাচীনপন্থী কথাবার্তাও ছিল, ওই প্রাচীনপন্থী কথাবার্তার পাশাপাশি আবার আধুনিক কিছু কথাবার্তাও ছিল। উনি মিক্স আপ ছিলেন আর কি। আর আধুনিক যুগে আধুনিকতার শুরু হয়েছিল মাইকেলকে দিয়ে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা,
ওই সময়ে আধুনিক যুগের শুরুর দিকের কবি হচ্ছেন মাইকেল মধুসূদন, কিন্তু তার আধুনিকতা যেটা সেটা মোটামুটি 200 বছর লেভেলের আগের অ্যাডভান্স লেভেলের আধুনিকতা ছিল। যেমন করে জীবনানন্দের ব্যাপারে তুমি যদি বলো, জীবনানন্দ 1899-তে জন্ম, 1854-তে মৃত্যু, এবং জীবদ্দশায় জীবনানন্দের কবিতা খুব বেশি মানুষ পড়তো না বা তিনি খুব একটা সমাদৃত ছিলেন না। কিন্তু এখন দেখো বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে বাঙালি আছে, জীবনানন্দ বলতে একটা পাঠক গোষ্ঠী তৈরি হয়েছে। জীবনানন্দের কবিতা পড়াটা ক্রেজ, একটা ট্রেন্ডের ব্যাপার, তাই না? এখন বনলতা সেন পড়ে নাই এমন ছেলে পেলে খুঁজে খুব একটা তুমি পাবা না। কিন্তু ওই সময়ে তুমি যদি পাঠক সমাজে দেখো, জীবনানন্দের টাইম যেটা ছিল, তখন তিনি খুব একটা সমাদৃত ছিলেন না। না থাকার কারণ হচ্ছে এটা, তুমি যদি যুগের থেকে অ্যাডভান্স থাকো, সময় যেখানে দাঁড়ানো তার থেকে যদি 50 বছর সামনে গিয়ে কথা বলো, ওই টাইমের মানুষ তোমাকে মূল্যায়ন করবে না, অথবা করলেও খুব সামান্য করবে। সিম্পল হিসাব কিতাব এটা। মাইকেলের ব্যাপার অনেকটা ওইরকমই ছিল। এরপরে আসো সনেটের জনক। সনেট তোমরা জানো যে 14 লাইনের কবিতা, প্রতি লাইনে 14টা করে মাত্রা থাকে এবং 14 লাইন 2 ভাগে বিভক্ত থাকে, ষষ্ঠক অষ্টকে। উপরের 8 লাইন থেকে বলা হয় অষ্টক, নিচের 6 লাইন তাকে বলা হয় ষষ্ঠক। কোথাও কোথাও শতকও লেখা পাবা। প্রথম 8 লাইনে হচ্ছে ভাবের উপস্থাপন থাকে, আর শেষের 6 লাইনে থাকে হচ্ছে ভাবের পরিণতি। এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় সনেট। বাংলা সাহিত্যে প্রথমে সনেট দেখাইছিলেন যিনি, তিনি মাইকেল। অমিত্রাক্ষর ছন্দের জনক। আমরা অমিত্রাক্ষর ছন্দ নিয়ে আজকে কথা বলবো, অমিত্রাক্ষরের আলোচনা আজকে সামনে থাকবে। প্রহসনের জনক। এখন প্রহসন কাকে বলে এটা নিয়েও কথা বলবো একটু পরে। প্রথম সার্থক নাট্যকার, শর্মিষ্ঠা দিয়ে প্রথম ট্র্যাজেডির জনক কৃষ্ণকুমারী, এরপর প্রথম মহাকবি। মহাকবি মানে হচ্ছে বাংলার সাথে প্রথম মহাকাব্য লিখেছেন যিনি, তিনি মাইকেল মধুসূদন দত্ত। এর আগে কেউ মহাকাব্য লিখে নাই, এর পরে অনেকেই লিখছে। আবার একটা সময়ের পরে মহাকাব্য লেখা বন্ধ হয়ে গেছে। মহাকাব্যের একটা নির্দিষ্ট সময় ছিল, পারস্য সমাজে একটা টাইম পর্যন্ত মহাকাব্যের একটা আবেদন ছিল। তারপরে যখন আবেদন ফুরাই গেছে, এরপরে মহাকাব্য লেখা হয় নাই। এরপরে বলা হয়েছে দত্তকুল উদ্ভব কবি। দত্তকুল উদ্ভব মানে হচ্ছে দত্তকুল থেকে উদ্ভব হয়েছে যার। দত্তকুল থেকে মানে হচ্ছে তার নামের দিকে দেখো, মাইকেল মধুসূদন দত্ত, এটা তার বংশ। তো দত্তকুল উদ্ভব মানে দত্তকুল থেকে উদ্ভব হয়েছে যার। উনি ওনার যে এপিটাফ লিখছিলেন, এপিটাফ মানে হচ্ছে কবরের উপরে মারা গেলে যিনি মৃত ব্যক্তি, যাকে এখানে দাফন করা হয়েছে, তার যে একটা পরিচয় নামা বা বিস্তারিত লেখা হয়, যেমন মরহুম এই পিতা, এই মাতা, এই মৃত্যুর তারিখ এটা ইত্যাদি, এরকম লেখা থাকে না কবরে। এই কবরের সামনে তার যে পরিচিতি, এটাকে বলা হয় এপিটাফ। মাইকেল তার নিজের এপিটাফটা নিজেই লিখেছিলেন। দাঁড়াও প্রতীক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, ওইখানে দেখবা উনি নিজের পরিচয় দিতে গিয়ে উনি বলছেন যে উনি দত্তকুল উদ্ভব কবি। বুঝতে পারছো? ওনার বংশ পরিচয় দিতে গিয়ে উনি এই কথাটা বলেছিলেন। এরপরে ছদ্মনাম, আর নেটিভ, এটা তার ছদ্মনাম। এরপরে হচ্ছে টিমোথি পেন পোয়েম, এই দুইটা তিনি ব্যবহার করেছেন ছদ্মনাম হিসেবে। ওকে, তারপরে আসো পরবর্তী অংশে যদি আমরা যাই, কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব, এরপরে নাটক শর্মিষ্ঠী 1859 দিয়ে, তারপরে সম্পাদিত পত্রিকা, তারপরে প্রহসন, তারপরে মহাকাব্য, তারপরে এখানে আর কোনো কিছু বীরাঙ্গনা ব্রজাঙ্গনা। আচ্ছা, এখানে যাওয়ার আগে তোমাদের মাইকেল সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে নতুন করে শেয়ার না করলে তুমি অনেক কিছু ধরতে পারবে না। আসো একটু তোমাদের সাথে মাইকেলকে ভিন্ন মাত্রায় পরিচয় করাই দিচ্ছি। আমরা অনেক তথ্য নিয়ে আলোচনা করি মাইকেলের ব্যাপারে, যেমন মাইকেল বাংলা ভাষাকে কামার কুমার জেলে, মুটে মজুর এদের ভাষা বলছিলেন, বাংলাদেশকে বলছিলেন গরিবের দেশ। তারপরে তিনি সবকিছুকে অবজ্ঞা অবহেলা করে চলে গেছিলেন ইংল্যান্ডে, চলে গেছিলেন ফ্রান্সে। তারপরে সেখানে গিয়ে লাথিগুতা খাওয়ার পরে তার সমস্ত ভুল ভাঙছে, তারপরে তিনি দেশে ফিরে আসছেন, তারপরে তিনি একদম না, এই কথাটা সর্বাংশে সত্য কথা না। সর্বাংশে সত্য কথা না এই কারণে যে তুমি যদি মাইকেলের লাইফ অ্যানালাইসিস করো, তাহলে দেখবা ওইখানে খুব একটা সত্য নাই। এখন তাহলে আমরা এই কথাগুলো পাইলাম কোথায়? আমরা পাইছি তার সনেটে কিছু ইঙ্গিত আছে, সেখান থেকে আমরা নিজেরা 2 2 4 মিলাই, সেটা আমাদের ব্যাপার। মাইকেল একাধিকবার দেশের বাইরে গিয়েছেন, সেটা ভিন্ন ইস্যু, কিন্তু এটার সাথে এটা মেলানোর চান্স নাই। কেননা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো মাইকেল জন্মাইছেন হচ্ছে 1824 সালে, আর 1843 সালে তার বয়স যখন 19 বছর, তখন তিনি খ্রিস্টান হয়ে যান। যখন তিনি খ্রিস্টান হয়ে গেলেন, তখন মধুসূদন দত্ত থেকে তিনি হয়ে গেলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল খ্রিস্টান ধর্মের একটা ধর্মীয় নামের সাইন। বুঝতে পারছো? তার বাবা যিনি ছিলেন রাজনারায়ণ দত্ত, তখন তিনি তাকে ত্যায্যপুত্র করেছিলেন, যদিও পরবর্তীতে তার পড়াশোনার খরচ তার বাবা দিয়েছিলেন, কিন্তু ত্যায্য করে দিয়েছিলেন। 1843, তারপরে 1847 বা 48 সালটা বা 49, 50, 51, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময় মাইকেল টুকটাক লেখালেখিও করছেন। ভিশনস অফ দ্য পাস্ট, ক্যাপটিভ লেডি, এই বইগুলো তখন প্রকাশিত হয়েছে।
দুটো ইংরেজি বই, এই বইগুলো প্রকাশিত হলেও খুব একটা পাঠকরা এই বইগুলোকে গ্রহণ করে নাই। ইংরেজি বই গ্রহণ করার মতো পাঠক তখন কোথায়? আমি কি বোঝাতে পারছি তোমাকে? খুব একটা গ্রহণ করে নাই। এরপরে বলা যায় প্রায় 10 বছরের মতো মাইকেল খুব একটা লেখালেখি করেন নাই অভিমান থেকে। সময়টাকে যদি আমি তোমাকে ধরে ধরে বলি, 1847 থেকে বা 48 থেকে 58 সাল পর্যন্ত, 1848 সাল থেকে 1858 সাল পর্যন্ত মাঝখানের এই 10 বছর অভিমানী মাইকেল তেমন কিছু লেখেননি, একেবারেই না বলতে গেলে। তারপরে তিনি এক পর্যায়ে বললেন যে আমি বাংলা নাটক অনুবাদ করব। উনি এবার নাটক অনুবাদ করতে আসলেন। আয়সা দেখলেন, তার আগে লম্বা হিস্ট্রি, সেদিকে যাচ্ছি না, আসলে যাওয়ার সময় নাই, মূল পাঠে যেতে হবে। উনি একটা নাটকের মঞ্চায়ন দেখেছিলেন, তখনকার একটা এক্সিস্টিং নাটকের। উনি বলছিলেন যেটা পুরোপুরি নাটক না, একটা প্রপার নাটক হয় না, এটাকে নিয়ে এত টাকা খরচ করে মঞ্চায়ন করা হয়েছে, দরকার ছিল না। তাইলে আসলে কি নাটক আছে কিনা দেখি তো, ভালো নাটক আমি একটু অনুবাদ করব। উনি ভালো নাটক অনুবাদ করতে গেলেন, গিয়ে দেখলেন যেগুলো নাটক আছে অলরেডি আমাদের সাহিত্যে লেখা হয়েছে, এগুলো একটাও নাটক হয় নাই। তখন তিনি কষ্টে মনে আঘাত পেলেন। তিনি বললেন যে অলিক কুনাট্যরঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে। এই কথাটা কত কষ্ট পাইলে এই কথাটা বলা যায়। দেখো, অলিক শব্দের তো মিথ্যা, অবাস্তব। অলিক মানে মিথ্যা, কুনাট্য মানে বাজে নাটক, রঙ্গে মানে রঙ্গ তামাশায়, মজে মানে আকৃষ্ট হয়, লোক তো মানুষ, রাড়ে বঙ্গে, রাড়োয়ার বঙ্গ অঞ্চল, সোজা বাংলায় যদি বলি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ, বাংলা ভাষী মানুষের যে এলাকা সেটাকে বলা হয়েছে রাড়োবঙ্গ। অর্থাৎ মিথ্যা আজে বাজে নাটকে এই বাংলা অঞ্চলের মানুষ মজে আছে, আকৃষ্ট হয়ে আছে। সুতরাং আমি তোমাদের শেখাবো কেমনে নাটক লিখতে হয়। মাইকেল যেহেতু অনেকগুলো ভাষা জানতেন, ইউরোপীয় সাহিত্য প্রচুর পরিমাণে পড়ছেন, আর তোমরা জানো যে বিশ্ব সাহিত্যের নাটকের যাত্রা হয়েছে সবার আগে। অর্থাৎ সাহিত্যের যত ধরন আছে, কবিতা, গান, গল্প, উপন্যাস, তারপরে নাটক, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, যতগুলো ক্যাটাগরি তুমি দেখো, তার মধ্যে প্রাচীনতম ধারা যেটা সেটা হচ্ছে নাটক। যীশু খ্রিস্টের জন্মের 300-400 বছর আগে থেকে ইউরোপে নাটকের চর্চা হয়। কেউ কেউ বলেন মহাকাব্য, গিলগামেশ নামে একটা মহাকাব্য পাওয়া গেছে অনেক আগে, কিন্তু অথেন্টিসিটির বিচারে সব থেকে প্রাচীনতম ধারা যেটা সেটা নাটক। কারণ 2300 বছর আগে সফোক্লিস লিখেছিলেন কিং ইডিপাস। বুঝতে পারছো? পৃথিবীর প্রাচীনতম সময়ের একটা খুব মারাত্মক লেভেলের ট্র্যাজেডি। এটা এমন ট্র্যাজেডি যে অনেকে পড়লে এটার কাহিনী সহ্য করার মতো ক্ষমতাও নাই, ভয়াবহ লেভেলের কাহিনী ওখানে। বুঝতে পারছো? সো মাইকেল বললেন নাটক যেহেতু ওরা শুরু করছে, কোন কোন প্যারামিটার ফিল আপ করলে, কি কি কোয়ালিটি থাকলে নাটক হবে, এটা ওরাই তো ঠিক করছে, আমরা করলে তো হবে না। সো সেই ধাঁচে উনি বাংলা নাটক শুরু করলেন। আর সাহিত্যের যত ধারা আছে, এটা তো প্রাচীনতম 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা সেটা হচ্ছে মাথায় রাখবা, সাহিত্যের মধ্যে সব থেকে বেশি প্রভাব আছে মানুষের উপরে যে সাহিত্যের, সেটা হচ্ছে নাটক। কারণ বাদবাকি সমস্ত সাহিত্যের সাথে আমার চোখের বিষয়টা সম্পর্কিত। আমি একটা কবিতা এটা পড়বো, আমি উপন্যাস পড়বো, গল্প পড়বো, কিন্তু নাটক যখন লেখা হয়, নাট্যকার এজন্যই লিখেন যে দর্শক এটা দেখবে, এটা মঞ্চে অভিনীত হবে, দর্শক দেখবে। এখন তুমি যদি দেখো, তাহলে তোমার 2টা ইন্দ্রিয় তার সাথে সংযুক্ত, একটা চোখ একটা কান। ঠিক এই কারণে রেডিও থেকে টেলিভিশন বেশি শক্তিশালী, বেশি কার্যকরী, রেডিও থেকে টেলিভিশন বেশি পপুলার। কজ তুমি দেখতেও পাও, তুমি শুনতেও পাও, 2টা ইন্দ্রিয় একসাথে অ্যাটাচ থাকে। এবং নাটকের শক্তি কত বেশি সেটা বোঝার জন্য বিদ্যাসাগরের জীবনের একটা ছোট্ট ঘটনা বললেই তুমি বুঝতে পারবা। তুমি নীলদর্পণ নাটকের নাম শুনেছো মনে হয় তোমরা, 1860 সালে প্রকাশিত। এটা ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্য যেটা সেটা হচ্ছে নীলদর্পণ। এটা আমাদের মেহেরপুর অঞ্চলের মানুষের খুব কষ্ট, নীলকর যারা ব্রিটিশ শাসকদের আন্ডারে যারা কাজ করতো, এখানকার কিছু জমিদার এবং ব্রিটিশরা উভয় মিলে ধানের জমিতে এখানকার লোকাল কৃষকদেরকে জোর করে নীল চাষ করতে বাধ্য করত। যদি নীল চাষ না করতো তখন তাদের উপর প্রচন্ড অত্যাচার করত। সে অত্যাচারের কাহিনী নিয়ে হচ্ছে নীলদর্পণ এই নাটকটা, আমাদের বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের কাহিনী। তো এই নাটকের অভিনয় দেখতেছিলেন বিদ্যাসাগর। তো যে ভিলেন ক্যারেক্টার, অত্যাচারী ক্যারেক্টার, সে এত ভালো অভিনয় করছে, বিদ্যাসাগর রাগে ক্ষোভে পা থেকে জুতা খুলে ঢিল মারছে স্টেজে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি বুঝতেই পারেন নাই উনি নাটক দেখতেছেন, তার আবেগ এত বেশি স্পাইক করছে, ইমোশনাল স্পাইকনেসের কারণে তিনি জুতা খুলে ঢিল দিচ্ছেন মঞ্চে, যে ভিলেন ক্যারেক্টার করতেছে তাকে। কারণ কেউ কেউ বলে যে বিদ্যাসাগরের অভিনয় ভালো লাগে না এই জন্য ঢিল দিছে, কথাটা ঠিক না। অভিনয় যদি ভালো না লাগে, ঢিল দেওয়ার মতো লোক বিদ্যাসাগর না, উনি আপাতমস্তক ভদ্রলোক ছিলেন। কথা বুঝতে পারছো? তোর 2টা উদাহরণ না দিলে বুঝবা না। উনি ঘোড়ার গাড়িতে চড়তেন না, এই কারণে উনি বলতেন ঘোড়া কত টাকা ভাড়া হয়েছে এটা বলতে পারে না,
তাই তিনি ঘোড়ার গাড়িতে চড়তেন না, কলকাতা থেকে মেদিনীপুর হাইটে আসা যাওয়া করতেন। উনি গরুর দুধ খাইতেন, এক পর্যায়ে সেটাও বন্ধ করছিলেন। কেন? একবার মেদিনীপুর থেকে আসার পথে রাস্তায় দাঁড়ায় তিনি বিশ্রাম নিচ্ছেন, গাছের নিচে বসছেন, তখন থেকে এক বাড়িতে গাভীর দুধ দহন করা হচ্ছে আর বাছুরটাকে আটকে রাখা হয়েছে। ওই বাছুরটা চিৎকার করতেছে। তখন উনি এই দৃশ্য দেখে বলেন, এই দুধটা তো ওই বাচ্চাটার জন্য, বাছুরটার জন্য, তো তার মায়ের দুধ আমরা নিয়ে এসে খাচ্ছি, তো জুলুম তার উপরে। উনি দুধ খাওয়া বন্ধ করলেন। তো যে মানুষ ঘোড়ার গাড়িতে চড়েন না, ঘোড়া ভাড়া বলতে পারে না, এই জন্য বাছুরে তোমার দুধ খাবে, তার জন্য আমি দুধ খাবো না, এরকমের এথিক্স যিনি প্র্যাকটিস করেন, তিনি অভিনয় ভালো না হলে জুতা খুলে মারবেন, এটা ঠিক না, এটা আসে না তার সাথে। কথা ওইটাই যে বিদ্যাসাগর এতটাই অভিভূত হয়েছিলেন অভিনয় দেখে যে ভিলেন ক্যারেক্টারকে তিনি জুতা খুলে ঢিল দিছিলেন মঞ্চের উপরে। এখন বুঝে রাখো, যদি বিদ্যাসাগরের উপরে নাটকের প্রভাব এত বেশি হয়, আমাদের উপরে কেমন হবে? আমাদের উপরেও তো হওয়া উচিত নাকি? আমরা তো সিনেমা দেখে হাসি, সিনেমা দেখে কান্না করি, তাই না? সিনেমা দেখে আমরা কত কিছু করি। ছোটবেলায় তো সিনেমায় নায়ককে কেউ যদি পিড়াইতো আমরা হাউমাউ করে কানতাম। কথা বুঝছো? সেটা সেই শুক্রবারের বিটিভির সময়কার কথা বলছি। তো নাটক কিভাবে মানুষকে আকৃষ্ট করে, বা সাহিত্যের অপরাপর শাখাগুলোর তুলনায় নাটকের প্রভাব কেন মানুষের উপরে সব থেকে বেশি, সেটা আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। মনে রাখবা, নাটক লেখার জন্য করা হয় না, কি বলে, পড়ার জন্য লেখা হয় না, অভিনয়ের জন্য লেখা হয়, এটা মাথায় রাখবা। তো তখন তিনি এই যে তার উপলব্ধি থেকে বললেন, আমি তোমাদের শিখাবো নাটক কিভাবে লিখতে হয়, বলে তিনি 1859 সাল, যে সালে তোমাদেরকে কিছুক্ষণ আগে ভাই দেখাইছিলাম, ওই সময় উনি বললেন যে নাটক হচ্ছে এরকম। 1859 উনি লিখছিলেন তার প্রথম যে সার্থক নাটক, যেটা যেটা তোমাদেরকে এখানে দেখাইছিলাম, এই যে শর্মিষ্ঠা, এটা দিয়ে উনি শুরু করেছিলেন। এর আগে বাংলা সাহিত্যে নাটক হয়েছে, 1854 লেখা হয়েছিল রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব। তার আগেও কিছু হয়েছে, পরেও কিছু হয়েছে, আগামাথা ছাড়া আর কি বেশিরভাগ কাজের। মোটামুটি নাটকের ফ্রেমওয়ার্ক শুরু হয়েছিল রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব দিয়ে, ব্রাহ্মণদের সমালোচনা ছিল ওই জায়গায়, পরেও কিছু লেখা হয়েছে, বাট উনি দেখালেন প্রথম সার্থক নাটক কিভাবে লিখতে হয়। তো এখন দেখো, এই যে 10 বছর তার সাহিত্য বিরতি, তারপরে তিনি আবার কামব্যাক করলেন। কামব্যাক করার পরে 1862 সাল পর্যন্ত তিনি রীতিমতো মনে করো সাহিত্যের আকাশ কাঁপাই দিলেন, আগুন ঝরাইলেন তার লেখার মাধ্যমে। তারপরে তিনি আর খুব বেশি লেখেন নাই। 62 সালের জুলাইতে তিনি চলে গেছিলেন হচ্ছে ইংল্যান্ডে, সেখান থেকে ফ্রান্সে। আর 65 শেষে কোথাও কোথাও লেখা আছে 66 সালে তিনি ফিরে আসছিলেন, ওখানে বসে লিখেছিলেন সনেট। ফিরে এসে জাস্ট দুটো নাটক লিখছেন, একটা হচ্ছে হেক্টর বধ আর একটা হচ্ছে মায়াকানন। হেক্টর বধ হচ্ছে, তোমরা যারা ট্রয় সিনেমাটা দেখছো, ওই ট্রয়ে দেখবা একিলিস হেক্টরকে মেরে ফেলে একটা দৃশ্য আছে। হেক্টরের স্ত্রী তার ছোট বাচ্চা নিয়ে প্রাসাদের উপরে বসে বসে নিজের স্বামী যে মারা যাচ্ছে যুদ্ধে, ওই দৃশ্যটা দেখে। এটা হচ্ছে হোমারের একটা বিখ্যাত মহাকাব্য আছে ইলিয়াড। ইলিয়াডের কাহিনী থেকে একটা সিনেমা হয়েছে হলিউডের, নাম হচ্ছে ট্রয়। ওই ট্রয়ের ওই জায়গা থেকে, শুধু হেক্টরকে মেরে ফেলার জায়গাটা থেকে একটা ছোট নাটক আছে হেক্টর বধ। এগুলো পরবর্তীতে লেখা, তার মূল রচনার টাইম যেটা সেটা হচ্ছে এটা। এখন মাইকেল অবজ্ঞা করছিলেন, অবহেলা করছিলেন, এসব কথাবার্তা আমরা কোথায় পাইলাম? বা উনি লাতি গুতা খায়া আয়সা তারপরে কাঁপাই দিছেন, এটা কেন মিথ্যা? মিথ্যা এই কারণে, কারণ যে সময়টা হচ্ছে সনেটের, তার চতুর্দশপদী কবিতা বলি, মানে সনেট প্রকাশিত হচ্ছে দেখো 1866 সালে। দ্যাট মিনস তিনি যখন বিদেশে ছিলেন তখন তিনি সনেট লিখেছেন। তার থেকেও বড় প্রমাণ, তার সনেটগুলোর মধ্যেই কথাগুলো আছে। উনি যে প্রবাসে আছেন, উনি যে ওখানে বসে আছেন কথা বলতেছেন, ওখান থেকে তোমাদের কপোতাক্ষ নদ 19 বইতে যেটা আছে, ওখানে পরিষ্কার লেখা আছে তিনি প্রবাসে বসে প্রেম ভাবে মজে আছেন, অর্থাৎ বিদেশে বসে লিখছেন। এখন সনেটে যেহেতু তিনি এটা বলছেন, উনি বিদেশে আছেন, দেশকে মিস করেন, মানুষকে মিস করেন, দেশকে ভালোবাসেন, ইত্যাদি ইত্যাদি, আমরা মিলাই ফেলছি। এইবার দেখো বাটে পড়ছে। আরে ভাই, উনি বাটে পড়বেন কেন? মাইকেল যে কারণে মাইকেল, উনি যে কারণে বাংলা সাহিত্যের সুপারস্টার, এটা তো তিনি সনেটগুলো লেখার আগেই করছেন ভাই। বোঝো না কেন? আমরা স্বীকৃতি দিছি পরে, কিন্তু কাজ তো তিনি আগেই করে ফেলাইছেন। সুতরাং এই কথাটা বলা, যে বললাম সর্বাংশে সত্য না, যে উনি বিপদে পড়ছিলেন, সেখানে যাওয়ার পরে তারপরে দেশে আসছেন, ফিরছেন, সবকিছুকে কাঁপাই দিছেন, এই কথাগুলো সর্বাংশে সত্য না। কেন সত্য না? আশা করি তোমাকে আমি সেটা ধরাই দিতে পারছি। কথা কি বুঝাইতে পারলাম? সো মাইকেলের জীবনে যদি তুমি অ্যানালাইসিস করো, আগে পিছে তুমি যদি দেখো, তাহলে বুঝতে পারবা যে তিনি সত্যিকার অর্থে মাইকেল মধুসূদন যে সাহিত্যের কারণে মাইকেল হইছেন, যেটার জন্য তিনি এত বেশি ফেমাস, সেটা তিনি পরে না, আগেই করে ফেলাইছিলেন। সেটা তিনি পরে না, সেটা তিনি করেছিলেন আগে। কথা কি বুঝছো? সুতরাং এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এগুলোর প্রতি একটু সতর্ক দৃষ্টি রাখবা। আন্দাজে একজন মানুষকে এসব অপবাদ দিয়ে ফেলবা না।
এরপরে আসো অমিত্রাক্ষর ছন্দের জনক। অমিত্রাক্ষর ছন্দ হচ্ছে আগে পিছে মিলবে না, আমাদের যে কবিতাটা আমরা পড়বো আজকে এটাই অমিত্রাক্ষর ছন্দ। সনেট বলেছি, প্রথম প্রহসন, ট্রাজেডি, এগুলো নিয়ে আলাদা করে কথা বলতেছি। আসো, প্রহসন কি, নাটক কি? দেখো, নাটক মোটা দাগে 3 রকমের হয়। একটা হচ্ছে ট্রাজেডি, একটা হচ্ছে কমেডি, আরেকটা হচ্ছে প্রহসন। ট্রাজেডি, কমেডি আর প্রহসন। নাটকের তুমি যদি বিষয়বস্তু দেখো তাহলে তুমি এরকম 3টা ভাগে ভাগ করতে পারবে। নাটককে তুমি অনেক দিক থেকে ভাগ করতে পারো, তাহলে অনেক রকমের ক্যাটাগরি দাঁড়ায়। তবে নাটকের বিষয়বস্তু এবং ভাবের দিক থেকে ধরলে নাটক হচ্ছে 3 রকম, ট্রাজেডি, কমেডি আর হচ্ছে প্রহসন। এখন ট্রাজেডি কি, কমেডি কি? ট্রাজেডি মানে হচ্ছে যেখানে খালি কষ্ট আর কষ্ট, কমেডি মানে হচ্ছে হাস্যরস, আর প্রহসন মানে হচ্ছে হাস্যরস প্লাস সামাজিক বার্তা। তাইলে যে নাটকের মধ্যে তুমি প্রচন্ড পরিমাণে কষ্ট দেখবা সেটা ট্রাজেডি। যেমন শেক্সপিয়রের লেখা রোমিও জুলিয়েট। রোমিও আর জুলিয়েট, তাদের মধ্যে প্রেম থাকে এবং শেষে দুজনেই মারা যায়। বুঝতে পারছো? যেটা কষ্ট দিয়ে শেষ হয়ে যাবে, বাংলা সিনেমা যেটা মন পুরা ছবির মতো, যেখানে তুমি লাস্টে কান্নাকাটি করবা, হাউমাউ করবা, সেটা হচ্ছে ট্র্যাজেডি। আর কমেডি হচ্ছে যেটা দেখে তুমি হাসবা, চার্লি চ্যাপলিনের মতো। তাহলে নাটকের মধ্যে যেটা পড়লে তোমার মধ্যে হাসি আসবে সেটা হচ্ছে কমেডি। আর প্রহসন যেটা, এটা পড়লে তুমি হাস্যরস পাবা, কিন্তু এটার ভিতর দিয়ে তোমাকে সামাজিক বার্তা দেওয়া হবে। ব্যঙ্গাত্মকভাবে সমাজের বিভিন্ন জিনিসকে উপস্থাপন করা হয় এবং সমাজকে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়, এমন হলে তারা বলা হয় প্রহসন। একটা প্রহসন নিয়ে জাস্ট 1 মিনিটে বলি, তাহলে সহজে এটাকে গ্রিপ করতে পারবা জিনিসটা আসলে কি। মাইকেলের একটা প্রহসন আছে, নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা। এটা মাইকেলের লেখা একটা বিখ্যাত প্রহসন। কথা বুঝতে পারছো? একেই কি বলে সভ্যতা, এটা কেন প্রহসন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে আমরা বলি ডিরোজিও, তিনি হিন্দু কলেজের টিচার ছিলেন 1827 থেকে 1831। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, ভালো মতো মনে রাখবা। 1827, 1831। মাত্র 17 বছর বয়সে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বা সংক্ষেপে ডিরোজিও, উনি হিন্দু কলেজের টিচার হন। আমি এখানে লিখে রাখি তাহলে সহজে বুঝতে পারবা। একটা শব্দ আছে ইংরেজিতে, ইয়াং বেঙ্গল। ইয়াং বেঙ্গল মানে হচ্ছে হিন্দু বা বাঙালি, মূলত বাঙালি কিন্তু ইংরেজি ভাব দ্বারা পুষ্ট। অর্থাৎ বাঙালি যুবক যদি ইংরেজদের মতো চলাফেরা করে তখন তাকে বলা হয় ইয়াং বেঙ্গল। বাঙালি যুবক কিন্তু ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বা ইউরোপীয় ভাব দ্বারা পুষ্ট, তাদেরকে বলা হয় ইয়াং বেঙ্গল। আচ্ছা, এখন কথাটা কই থেকে আসলো? ওই যে বললাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজের টিচার হন এবং প্রচন্ড মেধাবী হওয়ার কারণে তাকে অনেক ছেলেপেলে পছন্দ করতো। ভালো টিচারকে যেমন স্টুডেন্টরা পছন্দ করে ওই রকম। তো তারা এক সময় বিপদে চলে গেল। কখন? যখন ডিরোজিওকে স্কুল থেকে বের করে দিল, কলেজ থেকে, এবং পরবর্তীতে ডিরোজিও মারা গেলেন। 17 বছর বয়সে তিনি টিচার হয়েছিলেন এবং ওনাকে স্টুডেন্টরা ফলো করতো। তিনি সবাইকে আধুনিক হইতে শিখাইতেন, সংস্কার, পজিটিভ সংস্কারের পক্ষে ছিলেন। উনি বলতেন আস্তিকতা হোক আর নাস্তিকতা হোক, যেটা তুমি চর্চা করবে বুঝে শুনে করো, আন্দাজি করবা না, ইত্যাদি ইত্যাদি। সো এই জিনিসগুলো তখন মানতে পারে না সোসাইটি। ডিরোজিওকে সমাজ থেকে বের করে দেয় বা ওই কলেজ থেকে বের করে দেয়। উনি সোসাইটিতে খুব খারাপ একটা অবস্থায় পড়েন এবং পরবর্তী দিনে স্ট্রোক করে মারা যান, মানে কষ্টে মরে গেছে, এক কথা, সহজ কথা। মারা গেলে তার যারা অনুসারী ছিল, যারা ইয়াং বেঙ্গল ছিল, তারা বিপথে চলে যায়। তারা এমন কিছু কাজ করা শুরু করে যেগুলো বাঙালি নর্মস, বাঙালি কালচার এবং হিন্দু ধর্ম কোনোটার সাথেই মিলে না। এবং পরবর্তীতে এই মানুষগুলো বিপদে যাওয়ার কারণে তাদেরকে নিয়ে সমাজে ব্যঙ্গাত্মক কথাবার্তা হয়েছে। আমি 2-1 মানুষের তোমাদের পরিচয় করাই দেই, যেমন প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মজুমদার, রামতনু লাহিড়ী, এরা ছিলেন প্রত্যেকে ইয়াং বেঙ্গল। এবং এই ইয়াং বেঙ্গলদের একটা বড় অংশ, সবাই না, একটা বড় অংশ, তারা দাবি করা শুরু করলো যেহেতু আমরা আধুনিক, যেহেতু আমরা ইংরেজদেরকে ফলো করি, তো ইংরেজরা যেটা করে আমাদের সেটা করতে হবে। মানে ইংরেজরা মদ খায়, এরাও মদ খায়। ইংরেজরা বাইজি বেড়ে যায়, নর্তকী নাচায়, বেশ্যালয় গমন করে, এরাও সেম কাজ করা শুরু করলো। ইংরেজরা গরুর মাংস খায়, এরা হিন্দু হয়ে গরুর মাংস খাওয়া শুরু করলো। এবং এসব কাজ তারা আধুনিকতার নামে চালাই দিল। তারা বললো ইংরেজরা করে, আমাদের করতে হবে। তারা সভ্য, আমরাও সভ্য, তো সভ্য জনগোষ্ঠীর অংশ হিসাবে এটা আমাদের দায়িত্ব এগুলো করা। মাইকেল তাদেরকে ধরে বললেন একে কি বলে সভ্যতা, যেসব জিনিসকে তোরা সভ্যতা বলে চালাইতেছস, একটা তো সভ্যের কাজ না। প্রহসনের মাধ্যমে তিনি ফুটিয়ে তুললেন সমাজে ইয়াং বেঙ্গল যারা, তারা কি লেভেলের কুকর্ম করতেছে। এবার কি বুঝছো প্রহসন কি জিনিস? আসলে হাস্যরসাত্মকভাবে সমাজে একটা বার্তা দিয়ে দেওয়া। এরপরে এখান থেকে যদি আর যাই,
ট্র্যাজেডি তো বলেছি, মহাকবি যেহেতু তিনি মহাকাব্য লিখেছিলেন। এরপরে এখান থেকে আসো, এই জিনিসগুলোকে দেখে রাখো। দেখো তার ওই যে বললাম সাহিত্যের আকাশে তার আগমনের যে সময়টা দেখো, এই যে ক্যাপটিভ লেডি 1849 সাল, এই যে শর্মিষ্ঠা এটা দিয়ে শুরু, তারপরে 62 সাল পর্যন্ত ধুন্ধুমার লেখালেখি তিনি করছেন, বীরাঙ্গনা কাব্য পর্যন্ত দেখো 62। তারপরে তিনি চলে গেছিলেন ইংল্যান্ডে, সেখান থেকে ফিরছিলেন, তারপরে কিছু লেখাও আছে তার, নাই যে এমন না। সম্পাদিত পত্রিকার নাম আছে দেখো। তাহলে কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য হচ্ছে হিন্দু ধর্মের পৌরাণিক যে ক্যারেক্টারগুলো আছে তাদের মধ্যে 11 জন নারী তাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে 11টা চিঠি লিখছে। এই কাব্যগুলোকে একত্রে বলা হয় বীরাঙ্গনা কাব্য। যেমন দাশরথের প্রতি কৈকেয়ী, সোমের প্রতি তারা, তারপরে দুষ্মন্তের প্রতি শকুন্তলা ইত্যাদি। হ্যাঁ, তোমাদের লাগবে না, এগুলো মাথায় রাখলে চলবে। হেক্টর বধ কাব্য, এটা ওই যে বলছিলাম তোমার হচ্ছে ট্রয় থেকে, আমি মনে হয় নাটক বলে গেছিলাম, দুঃখিত, এটা হচ্ছে কাব্য, ট্রয় থেকে, বুঝছো? হেক্টর বধ, হেক্টরকে মেরে ফেলার যে অংশটা। এরপরে কৃষ্ণকুমারী, মায়া কানন, এটা অসমাপ্ত। এরপর এটা নাটক। এরপর হচ্ছে রিজিয়া, এটাও অসমাপ্ত। আর হচ্ছে প্রহসন তো বললাম, বুড়ো শালিকের ঘাড়েরও, এটা হচ্ছে এক বুইরা বিয়ে করতে চাইছিল কম বয়স্ক এক মেয়েকে, এটা নিয়ে হচ্ছে এটার কাহিনী। তারপরে মহাকাব্য মেঘনাদ বধ, এটার কাহিনী থেকেই বা এটার একটু অংশ থেকে আজকে আমরা পড়বো বিভীষণের প্রতি মেঘনাদ, সেটা সেখানে গেলেই আলোচনা হবে। আর তিলোত্তমা সম্ভব কাব্য, এটা বাংলা সাহিত্যে প্রথম অমিত ঠাকুর ছন্দে লেখা। আর বীরাঙ্গনার কথা এখানে বলা হয়েছে, প্রথম পত্রকাব্য। পত্রকাব্য এই কারণে 11টা চিঠি আছে এখানে, 11টা চিঠি, 11টা কবিতা মূলত। ওই যে বললাম ইটালীয় কবি ওভিদের হেরোয়েডস এই কাব্যের আদর্শ অনুসারে লিখিত একটা পত্রকাব্য। এবং এই কাব্যে 11 জন নারীর 11টা পত্র আছে। আর তার সম্পাদিত পত্রিকাও আছে দেখো, স্পেকটেটর, হিন্দু প্যাট্রিয়ট, তারপরে তোমার হচ্ছে হিন্দু ক্রনিকল, তারপর হচ্ছে অ্যাথেনিয়াম ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরপরে মেঘনাদ বধ, বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য। কাব্যের নাম মেঘনাদ বধ হলো, এর নায়ক চরিত্র হচ্ছে রাবণ। মেঘনাদ এ হচ্ছে রাবণের ছেলের নাম। মেঘনাদ বধ, মেঘনাদকে মেরে ফেলা নামটা যদি হয়, আর এটার নায়ক চরিত্র রাবণ। এখন এখানে আসলে কি আছে সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করা প্রয়োজন, কারণ এই জিনিসগুলো তোমাদের একটু ক্লিয়ার করে দিতে হবে, ভালো মতো বুঝো। রামায়ণে রাম আর লক্ষ্মণের সাথে যে রাবণের যুদ্ধ দেখানো হয়েছে, ওই যুদ্ধের প্লট থেকেই তৈরি হয়েছে এটা। কিন্তু মূল জায়গায় আসার পরে কাহিনীর এক পর্যায়ে এখানে পয়েন্ট ঘুরাই দেওয়া হয়েছে, অর্থাৎ রামায়ণের হুবহু না মেঘনাদ বধ কাব্য। যদি কেউ মনে করে তাহলে সে ভুল করবে, সেম জিনিস না। তো এখানকার ঘটনা যেটা, সেটা হলো একটু শর্টকাটে তোমাকে আমি দেখাই দিই। একটা যুদ্ধ হচ্ছে, এক পাশে হচ্ছে শ্রীলঙ্কার পক্ষ, আরেক পাশে হচ্ছে ভারতের মূল ভূখণ্ড অযোধ্যা, সেটার পক্ষ। হিন্দু পুরাণে যেটা বর্ণিত আছে বা পৌরাণিকভাবে যেগুলো প্রচলিত সেখান থেকে বলছি, বুঝছো, সাহিত্য হিসেবে। এবং মেঘনাদ বধে যা আছে এগুলোর আলোচনা করতেছি, জাস্ট, অন্য কিছু না। তো একটা যুদ্ধ হচ্ছে, সহজ কথা, এই পাশে কি শ্রীলঙ্কা, যেটা হচ্ছে লঙ্কা, আর এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড। আরো সহজ করে যদি বলি সেটা তাহলে হবে অযোধ্যা, কারণ হিন্দু ধর্ম অনুযায়ী রামের জন্ম অযোধ্যাতে হয়েছিল। এখন এই পক্ষে যারা আছে, খুব সিম্পলি রাবণ থাকবে, রাবণের ভাই থাকবে কুম্ভকর্ণ, এবং রাবণের ভাই থাকবে বিভীষণ, রাবণের ছেলে থাকবে মেঘনাদ, আরেক ছেলে থাকবে বীরবাহু, তাই না? আর এপাশে যারা থাকবে তারা কে? হিন্দু ধর্ম অনুযায়ী রাম থাকবে, তারপরে তার ছোট ভাই লক্ষণ, তারপরে হলো হনুমানের বিশাল বাহিনী। এই হলো এখানের কথা। কিন্তু ঝামেলা যেটা, যে কারণে এটা সাহিত্যটার বিউটিটা, সেটা হচ্ছে দেখো রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ তারা কিন্তু ভাই ভাই, রাবণের ভাই এরা। এই বিভীষণ এখান থেকে ক্রস করে সে এসে যোগ দিবে হচ্ছে এই পাশে, তাহলে সে কোথায় চলে আসলো? সে চলে আসলো হচ্ছে রামের পক্ষে। এবার কি বুঝছো? রামায়ণে যারা দেখানো হয়েছে, রাম হচ্ছেন ত্রাতা, তিনি সীতা উদ্ধারে বের হয়েছেন, তারপরে লঙ্কা আক্রমণ করছেন, সেখান থেকে সীতাকে উদ্ধার করে নিয়ে আসছেন, তার বীরত্বের কথা বলা হয়েছে রামায়ণে। আর মেঘনাদ বধ কাব্যে যেটা দেখানো হয়েছে সেখানে সেটা হলো রাবণ একজন দেশপ্রেমিক, সে তার দেশ লঙ্কা বা শ্রীলঙ্কাকে উদ্ধার করার জন্য ফাইট করছে, তার ভাই কুম্ভকর্ণ সেও ফাইট করছে,
বিভীষণ সেটা বিশ্বাসঘাতক, 2 নম্বর বেঈমান, সে নিজের ভাইয়ের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে চলে গেছে বিপরীত পক্ষে। মেঘনাদ এই পক্ষের সব থেকে বড় বীর, বীরবাহু, সেও এই পক্ষের একজন বীর। তারা প্রত্যেকেই যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিছে। এটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের কাহিনী। তাহলে মেঘনাদ বধের কাহিনী অনুযায়ী, অর্থাৎ মাইকেলের লেখনী অনুযায়ী এরা হচ্ছে সব ভালো, আর রামায়ণ অনুযায়ী এরা ভালো। বুঝছো কাহিনীটা? অর্থাৎ মূল জায়গায় একটু ঘুরাই দিচ্ছেন, আসল পয়েন্টে কাহিনীটা উল্টাই দিচ্ছেন আর কি। যার কারণে মাইকেলের উপরে সাধারণত তোমার হিন্দু ধর্মের যারা পুরোহিত বা হিন্দু ধর্মীয় যারা মানুষ, তারা এই জায়গাগুলোকে মানতে পারে না, স্বাভাবিক, মানতে পারার কথাও না। তা আমি তোমাদের এটাই বুঝাইলাম যে মেঘনাদ বধের মধ্যে কি আছে। মেঘনাদ বধে আছে হচ্ছে রাবণ ভালো, রাবণ নায়ক, তার দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক রাবণ ফাইট করে জীবন দিয়ে দিছে, কুম্ভকর্ণ জীবন দিছে, বিভীষণ বেমানি করছে, নিজের ভাইয়ের পক্ষ ত্যাগ করে চলে গেছে হচ্ছে রামের পক্ষে। মেঘনাদ এই পক্ষে সব থেকে বড় বীর, বীরবাহু আরেকটা বীর। এই মেঘনাদ রামের কি বলে রাবণের ছেলে, রাবণের সন্তান হচ্ছে মেঘনাদ। তার নাম মেঘনাদ হওয়ার কারণ হলো মেঘ আর নাদ, নাদ শব্দের তো বড় আওয়াজ, নাদ শব্দের অর্থ হচ্ছে তোমার অত্যন্ত উঁচু লেভেলের গর্জন। যখন মেঘনাদের জন্ম হয়েছিল তখন সে এত জোরে চিৎকার দিছিল, মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় একসাথে এসে আমরা যে বলি বাড়ি লাগে বা ঠাস লাগে, তো ঠাস লাগে যেরকম আওয়াজ হয় এরকম সাউন্ড হয়েছিল, যার জন্য তার নাম হয়েছে মেঘনাদ। কথা বুঝছো? তো আমাদের যে কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, আজকে যেটা আমরা আলোচনা করব, এখানে এই বিভীষণের প্রতি মেঘনাদ হওয়ার কারণ কি? অর্থাৎ বিভীষণের সাথে মেঘনাদ কথা বলছে, বিভীষণের প্রতি মেঘনাদ কিছু কথা বলছে। দেখো, এটা ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে এবং শেষও হয়ে যাবে ইনভার্টেড কমা দিয়ে। অর্থাৎ পুরা কথাটাই হচ্ছে এটা কথোপকথন মেঘনাদ আর হচ্ছে তোমার বিভীষণ, চাচা আর ভাতিজার মধ্যে। যেহেতু বিভীষণ হলো রাবণের ভাই, তাহলে মেঘনাদের চাচা হয়। বুঝছো কাহিনীটা? এই হলো ঘটনা। তা আশা করি জায়গাটা বুঝতে পারবা। আর মেঘনাদ বধ কাব্যে 3 দিন 2 রাতের কাহিনী বর্ণিত হয়েছে। রাবণ কেন নায়ক সেটা বললাম, চরিত্রগুলোর কথা এখানে বলা আছে। এরপরে বলা হয়েছে, দেখো এটা ইন্দ্রজিৎ আর অরিন্দম একই মানুষ। ইন্দ্রজিৎ, অরিন্দম এগুলো সবগুলোই হচ্ছে তোমার এই যে মেঘনাদ আছে না, মেঘনাদ, এই মেঘনাদেরই নাম হচ্ছে ইন্দ্রজিৎ, তারই নাম হচ্ছে অরিন্দম। এরপর প্রথম স্বর্গে কবি বীর রসের কাব্য রচনার কথা বললো, কাব্যে করুণ রস প্রাধান্য পেয়েছে। এখন বীর রসের কথা বললেও করুণ রস প্রাধান্য পাইছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কবিতার মধ্যে বীরত্ব গাথাই বলা হয়েছে, কিন্তু মেঘনাদ যখন মারা গেছে সেই করুণ জায়গাটাই এখানকার সব থেকে প্রাধান্য বিস্তারকারী। তাহলে মেঘনাদ বধ কাব্যে করুণ রস প্রধান। রস মানে হচ্ছে তুমি যখন সাহিত্য পড়বা তখন তোমার মধ্যে যে অনুভূতির সঞ্চার হবে সেটা হচ্ছে রস। তুমি যদি হাসো এটা হাস্যরস, তুমি যদি কাঁদো সেটা করুণ রস, তোমার মধ্যে যে বীরত্বের ভাব জেগে ওঠে তাহলে সেটা বীর রস। এই কাব্য বীর রসে লেখা, কিন্তু প্রাধান্য পাইছে করুণ রস। কিভাবে সেটা ব্যাখ্যা করে দিলাম। এরপরে আসো নাটক, শর্মিষ্ঠা, পদ্মাবতী, এগুলো তো নাটকের নাম। তারপরে কৃষ্ণ কুমার, বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক, ওনার হাত দিয়ে লেখা। কি বলে সভ্যতা, এটা বাংলা সাহিত্যের প্রথম কি বলে সার্থক প্রহসন। অর্থাৎ বাংলা সাহিত্যের অনেকগুলো প্রথম 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 অনেকগুলো জনক মাইকেল। তো মাইকেলের হাত ধরে এগুলো আসছে। এবার আসো আমরা কবিতার মধ্যে চলে যাই। মাইকেল যেহেতু গুরুত্বপূর্ণ রাইটার, তার ব্যাপারে প্রচুর তথ্য আলোচনার দাবি রাখে, সেখান থেকে খুব সংক্ষিপ্ত করে তোমাদেরকে কিছু ভাইয়া দেখাইছি, যেগুলো তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুই জায়গায় প্যারালাল কাজে লাগবে, এটা মাথায় রেখো। এবার আসো আমরা কবিতার ভিতরে যাই। যেহেতু তোমাদেরকে ভাই একটু আগে বলছি এটা একটা কথোপকথন, কার মধ্যে হচ্ছে বিভীষণ আর মেঘনাদ। এটা কোন জায়গা থেকে শুরু, এবার তাহলে শোনো। রামচন্দ্র তার হনুমানের বাহিনী নিয়ে লঙ্কাতে হামলা করছে, সীতাকে উদ্ধার করে নিয়ে আসবে। সীতা ওই জায়গায় গেল কেমনে? সীতা গেছে, সীতাকে অপহরণ করে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? লঙ্কার রাজা রাবণ। এখন লঙ্কার রাজা রাবণ অপহরণ করে সীতাকে ওই জায়গায় এনে বন্দি করছে, তাকে সেখান থেকে নিয়ে আসবে। কে নিয়ে আসবে? রামচন্দ্র। তো আসবে কিভাবে? তাকে এমনিতেই তো দিবে না। তো রামচন্দ্র তার বাহিনী নিয়ে হামলা চালাইছে, কোথায়? লঙ্কাতে। এ হলো যুদ্ধ। তো যুদ্ধ যখন চলছে তখন রাবণেরই ভাই, যেটা বললাম বিভীষণ, নিজের ভাইয়ের পক্ষ ত্যাগ করে যা যোগ দিছে হচ্ছে রামের পক্ষে, অর্থাৎ শত্রু পক্ষে। সোজা কথা, যারা হামলাকারী তাদের পক্ষে যা যোগ দিছে। যোগ দিয়েই খালি ক্ষান্ত হয় নাই। এই মহাকাব্যের কাহিনী অনুযায়ী, আমি জাস্ট কাহিনী বলতেছি, কিন্তু আমি না তোমার ধর্ম পড়াচ্ছি, না ধর্মীয় তাত্ত্বিক বিশ্লেষণ দিচ্ছি, না তোমাকে রামায়ণ পড়াচ্ছি, না তোমাকে পুরাণ পড়াচ্ছি। যে কাহিনী আছে সেই জায়গা থেকে বলতেছি, আর হিন্দু পুরাণে কিভাবে কি বর্ণিত আছে সেগুলো বলতেছি, দ্যাটস ইট। তো কাহিনীর মধ্যে দেখবা যে বিভীষণ খালি ভাইয়ের পক্ষ ত্যাগ করে ক্ষান্ত হয় নাই। ভাইয়ের পক্ষের সব থেকে বড় বীর, যার নাম মেঘনাদ, ওকে মারার জন্য সমস্ত পরিকল্পনা সাকসেসফুলি বাস্তবায়ন করা হচ্ছে বিভীষণ।
বিভীষণ বুঝতে পারছে যে আমার ভাতিজা মেঘনাদ যদি যুদ্ধক্ষেত্রে আসে তাহলে যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে যেতে পারে, হিসাব ভিন্ন হইতে পারে। সুতরাং যুদ্ধক্ষেত্রে আসার আগে তাকে মেরে ফেলতে হবে। তো মেরে ফেললে কি করতে হবে? ওদের বাড়ির গোপন একটা জায়গা আছে, নিকুম্বিলা যজ্ঞাগার। ওই যজ্ঞাগার বা পূজার ঘরে যায় হচ্ছে মেঘনাদ পূজা করে, পূজা টুজা করে তারপর যুদ্ধে যায়। তাদের সিস্টেম, তাদের বেসিক নর্মস এটা। তো ওই জায়গায় যখন পূজা করতে গেছে মেঘনাদ, ওখানে তো সে নিরস্ত্র অবস্থায় থাকবে, এটাই স্বাভাবিক। পূজার জায়গায় তো আর কেউ অস্ত্র নিয়ে যাবে না। তো নিরস্ত্র মেঘনাদ পূজা করে যখন বের হইলো, তখন দরজায় দেখলো লক্ষণ দাঁড়ায় রয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত অবস্থায়। যখন মেঘনাদ জিজ্ঞেস করছে, সর্বনাশ, লক্ষণ তো আমার বাড়ির এই গোপন জায়গা চেনবার কথা না। যেহেতু এই গোপন জায়গায় লক্ষণ ঢুকে পড়ছে, তাহলে নিশ্চয়ই আমার আপনজনদের কেউ একজন তাকে সাহায্য করছে। তখনই দেখলো পাশে দাঁড়ানো নিজের আপন চাচা, যে চাচা তার বাবার ভাই, আপন ভাই, বাবার মতো সম্মান করে চাচাকে, বিভীষণ। তোর মেঘনাদ বুঝতে পারছে যে লক্ষণকে এই জায়গায় নিয়ে আসছে যিনি, তিনি আমারই চাচা। তখন তার কাছে খারাপ লাগছে যে আমার চাচা আমাকে মারার জন্য লোক ভাড়া করে নিয়ে আসছে। আমার বাড়ির গোপন জায়গায়, যে জায়গা সবাই চেনার কথা না, সেখানে লক্ষণ ঢুকে পড়ছে অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে। আমার চাচা এতটা নিচে নামতে পারলো, এই কাজ সে করতে পারলো। এখান থেকে তার বক্তব্য শুরু হবে। কার সাথে? চাচার সাথে। কি? চলো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হাই তা তো উচিত কে তব কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শুলিশম্ভ নিভ কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। ওই যে বললাম অমিত্রাক্ষর ছন্দ, শেষের দিকে মিত্র পাবা না, আর কি মিলবে না। গদ্য ছন্দ থেকে বের করা আরেকটা রূপ অমিত্রাক্ষর। কথাগুলো শুনতে কঠিন, কিন্তু বুঝলে তোমার খুবই ভালো লাগবে। এতক্ষণে, এখান থেকে এরপরে পড়বা, জানিনো কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। মানে এতক্ষণ আমি জানলাম, বুঝতে পারলাম কিভাবে লক্ষণ আইসা পশিল। পশিল মানে পৌঁছাইলো, ঢুকে পড়লো। লক্ষণ আসি পৌঁছে গেল বা পৌঁছেছে, বুঝতেছো? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম শব্দের অর্থ ওরিকে দমন করেন যিনি। দেখো, অরিন্দম শব্দের অর্থ হচ্ছে ওরিকে দমন করে যে, তাকে বলা হয় অরিন্দম। এই অরিন্দম কথার দ্বারা বোঝানো হয় মেঘনাদকে। আমরা মেঘনাদের অনেকগুলো নাম পাবো, তার মধ্যে একটা হচ্ছে অরিন্দম, একটা হচ্ছে ইন্দ্রজিৎ। যখন যেটা পাবো তখন সেটার ব্যাখ্যা দিব। উনি ওরিকে বা শত্রুকে দমন করতেন, এই জন্য তার নাম হচ্ছে অরিন্দম। এটা মেঘনাদেরই নাম। সে বলছে, আমি এতক্ষণে জানি না, আমি জানলাম কিভাবে লক্ষণ আসা পৌঁছাই গেল রক্ষপুরে। রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসদের শহরে। তারা যেহেতু রাক্ষস বংশীয় ছিল, এই জন্য তাদের যে শহর বা তাদের যে পুর, সেটাকে বলা হচ্ছে রক্ষপুর। আর এখানে রক্ষপুর বলতে বোঝানো হচ্ছে তাদের প্রাসাদটা। তাদের প্রাসাদের ভিতরে রাক্ষসদের পুর বা রাক্ষসদের পুরের ভিতরে, নগরের ভিতরে, আমার ঘরের ভিতরে কি করে লক্ষণ পৌঁছলাম, এটা বুঝতে পারছি, এতক্ষণে বুঝলাম। হাই তা তো উচিত কি তব কাজ। নিজের চাচাকে বাবার মতো সম্মান দিয়ে বলছে। তা তো শব্দের শাব্দিক অর্থ যদি দেখো, তাহলে বাবা অর্থে ব্যবহৃত হয়। চাচাকে বলছে, হাই তা তো উচিত কি তব কাজ, তুমি যেটা করছো কাজটা কি ঠিক আছে? তুমি যে আয়সা, আমি তোমার ভাতিজা হই, আমারে মারার জন্য তুমি যে ভাড়া করে লোক নিয়ে আসলা, তুমি এটা ঠিক করছো কিনা। অর্থাৎ চাচাকে বাবার মতো সম্মান দিয়ে তিনি এই কথাগুলো বলছেন যে তুমি যেটা করেছো সেটা ঠিক করো নাই। তুমি যেটা করেছো সেটা, আমার মুরব্বী হিসাবে এই কাজ তুমি করতে পারো না। আমাকে মারার জন্য তুমি লোক ভাড়া করে নিয়ে আসবা, নিয়ে আসা মাইরা ফেলাবা আমাকে, এটা তো হইলো না। তুমি আমার বাবার মতো, অথচ তুমি আমাকে মারার জন্য লোক নিয়ে আসছো। হাই তা তো শব্দের শাব্দিক অর্থ বাবা। চাচাকে এখানে বাবার মতো সম্মান দিয়ে বলা হয়েছে। উচিত কি তব কাজ, তোমার এই কাজটা কি করা ঠিক হয়েছে? নিকষা সতী তোমার জননী, তোমার মা হচ্ছে নিকষা। সহোদর রক্ষ শ্রেষ্ঠ, তোমার ভাই হচ্ছে রক্ষ বংশের শ্রেষ্ঠ, অর্থাৎ রাবণ। শুলিশম্ভ নিব কুম্ভকর্ণ, শুলিশম্ভ নিব শব্দের অর্থ হচ্ছে শূলপাণি মহাদেবের মতো। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, শূলপাণি মহাদেবের মতো। তারপর হচ্ছে ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। এখন এই কথাটা বুঝতে হলে একটা বাংলা উদাহরণ বুঝতে হবে। আমরা অনেক সময় বলি না, তোর দাদা ছিল হাজি, তোর বাবা ছিল 2 বারের চেয়ারম্যান, আর তুই কিনা ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ছস, এতটা নিচে নামতে পারলি। অনেক সময় বলে কিনা গ্রামে যে তোর মুরব্বীদের এত গৌরব, এত ঐতিহ্য তোদের বংশের, আর তুই এত ছোট্ট কাজ করতে পারলি, এত খারাপ কাজ করতে পারলি। বিভীষণ কতটা নিচে নামছে এটা বোঝানোর জন্য মেঘনাদ বলছে, তুমি না নিকষার সন্তান, তুমি না রাবণের ভাই, তুমি না আমার চাচা হও। বুঝতে পারবে কথাটা? তোমার না আরেকটা ভাই আছে মহাদেবের মতো,
শুলি শম্ভনীব কুম্ভকর্ণ, শুলপানি মহাদেব। শুলপানি শব্দের অর্থ হচ্ছে শুল পানিতে যার। শুল মানে হচ্ছে ত্রিশূল, একটা অস্ত্র আছে, এটাকে ত্রিশূল বলা হয়, এটা মহাদেবের হাতে থাকে। অর্থাৎ কুম্ভকর্ণকে, রাবণের আরেক ভাই কুম্ভকর্ণকে এখানে মহাদেবের সাথে কম্পেয়ার করা হয়েছে। বলছে তুমি কিভাবে এই কাজটা করলা? নিকষা সতী তোমার জননী, নিকষা হচ্ছে তোমার মা, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই হচ্ছে রক্ষ বংশের শ্রেষ্ঠ মানে রাবণ, এবং আরেক ভাই শুলি শম্ভনীব কুম্ভকর্ণ, আরেক ভাই হচ্ছে মহাদেবের মতো এত বিশাল কুম্ভকর্ণ, আর ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, আর তোমার নিজের আপন ভাতিজা বাসবের উপরে বিজয়ী। বাসব হচ্ছে দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের উপরে বিজয়ী। অর্থাৎ মেঘনাদ উল্লেখ করছে আমি যুদ্ধ করে দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করেছি। তাহলে আমি তোমার সেই ভাতিজা যে দেবতাদের রাজা ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করতে পারি, আর তুমি আমার চাচা হয়ে, তুমি রাবণের ভাই হয়ে, তুমি কুম্ভকর্ণের ভাই হয়ে, তুমি নিকষার সন্তান হয়ে এতটা নিচে নামছো, নিজের আপন ভাতিজাকে মারার জন্য লোক ভাড়া করে নিয়ে আসছো ঘরের ভিতরে। তাও নিজ গৃহপথ তাতো দেখা উত্তস করে, নিজের গৃহপথ বাবা বা চাচা দেখা উত্তস করে, তাতো শব্দের তো বাবা, চাচাকে এখানে সম্মান দেওয়া বলা হয়েছে। নিজের ঘর বাড়ি তুমি চোরকে চিনাও, আমরা অনেক সময় বলি না যে চোরকে বাড়ি চিনাইতে নাই, তো তুমি এটাই করছো, তুমি নিজের ঘর নিজের বাসস্থান তুমি তস্কর বা চোরকে চিনাইছো। চন্ডালে বসাও আনি রাজার আলয়ে, চন্ডাল শব্দের তো চামার, কথাটা বুঝো। চন্ডালে বসাও আনি রাজার আলয়ে, চামারকে বসাইছো রাজার বাড়িতে বা রাজার আলয়ে, অর্থাৎ ছোট লোককে তুমি বড় লোকের মর্যাদা দিছো। কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমাকে আমি হয়তো গালাগাল দিই না। গঞ্জি শব্দের তো গঞ্জনা দেওয়া, গালাগাল দেওয়া, খারাপ কথা বলা, হাইপার হয়ে কথা বলা। কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি, তুমি তো আমার মুরব্বী, পিতৃতুল্য, আমার বাবার মতো। ছাড়ো দ্বার, দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব। পাঠাইবো রামানুজে সমন ভবনে, রামানুজ মানে রামের অনুজ, এখানে লক্ষণকে বলা হয়েছে রামানুজ, বুঝছো? পাঠাইবো রামানুজে সমন ভবনে, সমন ভবন শব্দের তো জমের বাড়ি, সহজ কথা, এর অর্থ হচ্ছে জমের বাড়ি, অর্থাৎ তার আমি মেরে ফেলবো, শেষ। লঙ্কার কলঙ্কাদি ভঞ্জিব আহবে, ভঞ্জিব আহবে মানে হচ্ছে এই ভঞ্জিব মানে দূর করবো, আহবে শব্দের অর্থ যুদ্ধের দ্বারা, তাহলে ভঞ্জিব আহবে শব্দের অর্থ হবে যুদ্ধের মাধ্যমে দূর করব। সহজ কথা যেটা সেটা হচ্ছে এই, ছাড়ো দ্বার, যাবো অস্ত্রাগারে, তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। ওকে, আমি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসব। পাঠাইব রামানুজে সমন ভবনে, রামের ভাই লক্ষণকে আমি মাইরা পাঠাই দিব জমের বাড়ি, সহজ কথা মেরে ফেলবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে, লঙ্কার মধ্যে আজকে তারা হামলা করার কারণে লঙ্কার যে সম্মান গেছে, অর্থাৎ শ্রীলঙ্কাকে হামলা করার মতো এত বড় সাহস তারা দেখাইছে, এটা শ্রীলঙ্কার প্রেস্টিজের ইস্যু, আমি সেটা আজকে দূর করব যুদ্ধের মাধ্যমে। অর্থাৎ আমি আহবের দ্বারা, যুদ্ধের দ্বারা সেই যে কলঙ্ক, সেই যে আমাদের যে সম্মানে যে আঘাত করলো সেটাকে আমি দূর করব, ভঞ্জিবা হবে। এরপরে উত্তরিলা বিভীষণ, এতক্ষণ যে বলে গেছে সেটা হচ্ছে মেঘনাদ নিজে এত কথা বলছে, এবার বিভীষণ উত্তর দেয়, দেখো কি কথাবার্তা হচ্ছে চাচার ভাতিজার মধ্যে। উত্তরিলা বিভীষণ, বৃথায় সাধনা ধীমান, এই বুদ্ধিমান বালক, তোর সাধনা বৃথা, তুই যে কইতাছস তোরে ছাইরা দিমু, তুই যে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আসবি, আইসা আমাকে সিস্টেম করে দিবি, তোরে তো ছাড়ুম না, তোরে এখানে হুতে আলবাম, কাইট আলবাম, মায়ের আলবাম তোরে। দেখো কি বলে, দেখো বলছে বৃথায় সাধনা ধীমান, এই বুদ্ধিমান বালক, ধীমান শব্দের তো বুদ্ধিমান, তোমার এই চেষ্টা এটা বৃথা। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিত অনুরোধ। দেখো কারবারটা দেখছো, বলছে রাঘব দাস আমি, রাঘব শব্দের তো রাম, রঘুবংশের সন্তান, এই জন্য রামচন্দ্রের আরেক নাম হচ্ছে রাঘব, বুঝতে পারছো কথা? এখন বিভীষণ বলতেছে সে নাকি রাঘবের দাস, বিভীষণকে ভাতিজা বলতেছে দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, আর বিভীষণ বলতেছে আমি রাঘবের দাস, আমি তোর অনুরোধ রক্ষা করব কিভাবে? অনুরোধ রক্ষা করলে তো আমার ছাইরা দিয়ে তোর অস্ত্রাগারে পাঠাইতে হবে, কিন্তু তুই যদি অস্ত্রাগারে যাস, অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আসিস, তাহলে তো আমাকে 12টা বাজাই দিবি। রাঘবের দাস হিসাবে রাঘবের বিপক্ষে যুদ্ধ করার জন্য তোকে আমি এখান থেকে ছাড়তে পারি না। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিত অনুরোধ, আমি রাঘবের দাস হয়ে তার বিপক্ষে কেমনে কাজ করি, রক্ষিত অনুরোধ, তোর অনুরোধ আমি রক্ষা করব কিভাবে? এই কথা শুনলে এখন বলো, নিজের আপন চাচা যদি এই কথা কয়, ভাতিজার কেমন লাগবে? খারাপ লাগবে না? তোমার আপন চাচা তোমার বিপক্ষে গেছে, খালি যায় না, তারপরে আবার বলতেছে বিপক্ষ দলের যে সর্দার তার নাকি দাস সে, তো সেম জিনিস, তার খারাপ লাগছে। তখন দেখো উত্তরিলা কাতরে রাবণী, রাবণী শব্দের অর্থ রাবণের ছেলে,
রাবণী শব্দের অর্থ রাবণের ছেলে। উত্তরিলা মানে উত্তর দিল, কাতরে রাবণী অত্যন্ত কাতর হয়ে কষ্ট পায়া, বুক মনে করো ভাইঙা চুরমার হয়ে গেছে, এত কষ্ট পাওয়ার পরে সে উত্তর দিচ্ছে, হে পিতৃব্য, হে চাচা, তব বাক্যে ইচ্ছে মরিবারে, তোমার কথা শুনে আমার মরতে ইচ্ছা হচ্ছে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা? তুমি রাঘবের দাস, এ কথা তুমি মুখে কিভাবে আনছো? তুমি আমার চাচা হও, আর রাঘব আমাদেরকে মারার জন্য হামলা করছে, আর তুমি বলতেছো তুমি রাঘবের দাস। তুমি কিভাবে মুখে এই কথাটা আনতে পারলা? খেয়াল করো কথাটা, কেমনে মুখে আনিলে এ কথা? তা তো কহতা দাসেরে, তুমি সেটা আমাকে বলো। কহতা দাসেরে, দাসেরে মানে আমি তোমার দাস, আমাকে বলো। অর্থাৎ নিজের চাচাকে বলছে আমি তোমার দাস, আমাকে তুমি শোনাও এই কথাটা, তুমি রাঘবের দাস কেমনে হইছো? তোমরা যখন সর্বনামের বিশিষ্ট প্রয়োগ পড়বা, সেখানে দেখবা যে উত্তম পুরুষ অর্থাৎ বক্তা নিজেকে অনেক সময় বিনয় প্রকাশ করার জন্য দাস বলে, অধম বলে, বান্দা বলে, সেবক বলে। আমরা মুনাজাত করার সময় অনেক সময় দেখবা আমরা বলি না আমি পাপী, আমি অধম, স্বাভাবিক না? যখন বিনয়, চূড়ান্ত বিনয় প্রকাশ করা হয়, উত্তম পুরুষ ব্যক্তি নিজেকে অধম অথবা দাস অথবা সেবক এরকম করে বলে, দিন বলে, দিন শব্দ দরিদ্র এই অর্থে বলে। সে বলছে রাঘবের দাস তুমি কেমন ও মুখে আনিলে এ কথা? তুমি রাঘবের দাস বললা কিভাবে? কহতা দাসেরে, আমাকে তুমি এটা বলো। এটা বলার পরে দেখো বিভীষণ কি বলে, মেঘনাদ অত্যন্ত চমৎকার কিছু কথা বলবে এই জায়গায়। সে বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পড়ে কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, রক্ষরতি ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। এই যে লাইনগুলো এখন বলবে বিভীষণ, অত্যন্ত জ্ঞানের কথা। এগুলাকে আমি নাম দিছি জ্ঞানের কথা। তুমি এই কথার সাথে একমত হইতে পারো বা নাও হইতে পারো, ইটস আপ টু ইউ, বাট কথাগুলো জ্ঞানের কথা। সে বলতেছে যে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করছে আকাশের কপালে। এখন যে চাঁদ আকাশের কপালে থাকবে সেখান থেকে সবাইকে আলো দিবে, উপরে থেকে নিচে আলো পাঠাবে, এটা তার কাজ। সে কি ওই আকাশ থেকে নাইমা কোনোদিনও মাটির মধ্যে আইসা ভূতলে ধুলার মধ্যে গড়াগড়ি দেয়? দেয় না তো। যে হাঁস রাজহংস চমৎকার পদ্ম ফুলের বাগানে খেলা করে, সে কি কখনো তুমি দেখছো ময়লা পানিতে যায় কাদার মধ্যে নামছে? নামে না তো। পশুদের মধ্যে সেরা সে হচ্ছে সিংহ, সে কি কখনো শেয়ালের সাথে বন্ধুত্ব করে? করে না তো। বাট তুমি সেগুলোই করছো। তুমি ছিলা আকাশের চাঁদ, তুমি মাটিতে নেমা গড়াগড়ি দিছো। তুমি ছিলা পদ্ম ফুলের বাগানের রাজহংস, তুমি কাদার মধ্যে চলে গেছো। তুমি ছিলা সিংহ, কিন্তু তুমি শেয়ালের সাথে বন্ধুত্ব করছো। এবার বুঝছো কথাটা? কত চমৎকার ভাবে এই কথাগুলো এখানে মেঘনাদ বলবে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, স্থাপিলা মানে স্থাপন করলেন, বিধুরে, বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। চাঁদ শব্দের অনেকগুলো সমার্থক শব্দ আছে তোমরা জানো, চাঁদ, শশী, তারপরে বিধু, তারপরে ইন্দু, তারপরে সোম, তারপরে নিশাপতি, নিশানাথ, সুধাংশু, হিমাংশু, তারপরে হচ্ছে তোমার সুধাকর, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার নিশিকান্ত। এরকম চমৎকার চমৎকার নাম আছে চাঁদের, এগুলো সমার্থক শব্দ, তোমাদের কাজে লাগবে। তো স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, বিধি শব্দের অর্থ এখানে বিধাতা, স্থানু শব্দের অর্থ আকাশ, ললাট শব্দের অর্থ কপাল। অর্থাৎ সৃষ্টিকর্তা চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছেন। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি, সেই শশী কি ভূতলে মাটির মধ্যে পরে গড়াগড়ি দেয়? দেয় না তো। ধুলায় বলছে পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায় দেয় না। হ্যাঁ রক্ষরথী, হ্যাঁ রথের চালক মানে নেতা। রথ এক ধরনের বাহন, তোমরা জানো, ঘোড়া দিয়ে এটা চলে, এটা দিয়ে যুদ্ধ করা হয়। তো রথের চালক এই অর্থ দিয়ে বোঝানো হয়েছে লিডার। রক্ষরথী মানে হচ্ছে রক্ষবংশের বা রথের যিনি হচ্ছেন চালক, রক্ষরথী অর্থাৎ লিডার। হ্যাঁ রক্ষরথী, ভুলিলে কেমন কে তুমি, জনম তব কোন মহাকুলে, তুমি কেমনে ভুলে গেছো তুমি কে, তোমার আত্মপরিচয়, কোন মহাকুলে বড় বংশ তোমার জন্ম। এখানে তোমাদেরকে একটা কথা উল্লেখ করতে চাই। ছোটবেলা আমি মুরব্বীদের কাছে শুনছি এটা, যে অহংকারের শেষ রাবণের পুরী। এটা আমাদের গ্রামে বা হচ্ছে গ্রাম্য ভাষায় প্রচলিত এক ধরনের প্রবাদের মতো। অহংকারের শেষ রাবণের পুরী মানে বেশি অহংকার করার কারণে রাবণের লঙ্কাপুরী ছারখার হয়ে গেছে। তুমি এখানে দেখছো, খেয়াল করো, শুরু থেকে যখনই মেঘনাদ কথা বলা শুরু করছে, এখান থেকে কি শুরু করছে দেখো। বলছে নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ শুলি শম্ভনী কুম্ভকর্ণ, ভাতিজা বাসব বিজয়ী, তারপরে চোররে নিজের ঘর চিনাইছো, চামাররে বসাইছো রাজার বাড়িতে, এসব কথাবার্তা বলছে। দেখো কথাগুলোর মধ্যে মেঘনাদের কিছুটা অহংকার উদ্ধত্ত ভাব কিন্তু প্রকাশ পাইছে, খেয়াল করে দেখো। তারপরে আবার দেখো এখানে বলতেছে যে
চাঁদকে স্থাপন করা হয়েছে আকাশে, সেখান থেকে চাঁদ তো ধুলাই নামে না, তুমি নামছো। হে রক্ষরথী, তুমি কি করে ভুলে গেলে জনম তব কোন মহাকুলে, কত উচ্চ বংশে তোমার জন্ম, এটা তুমি কি করে ভুলে গেলে? বুঝছো কিনা ব্যাপারটা? তো আমাদের সোসাইটিতেও দেখবে এখন পর্যন্ত এই কালচারটা অনেকে প্র্যাকটিস করে, এই কালচারের চর্চা আছে। দেখবা যে হ্যাঁ তুই জানোস না তুই কোন বাড়ির পোলা, তুই এটা কেমনে করলি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। জনম তবা কোন মহাকুলে, কত উচ্চ বংশে তুমি জন্মাইছো, তুমি জানো না এটা? তুমি এমন খারাপ কাজ কেমনে করলা? তুমি ধুলার মধ্যে নেমা কেমনে করে দিলা? পরেরটা দেখো, আরো মজার। দেখো ভয়ঙ্কর কথা। কে বাসে অধম রাম, মানে রামচন্দ্রকে বলতেছে অধম, বলতেছে কে বাসে অধম রাম। প্রশ্ন তুলছে, তুমি যে তার পক্ষ অবলম্বন করছো, তুমি যে বলছো রাঘবের দাস, সে কে? কেডা ও? আমাদের গ্রামের সময় বলে না কে সে, অনেকটা ওইরকম। কে বাসে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজ হংস পঙ্কজ কাননে, যায় কে সে কভু প্রভু পঙ্কিল সলিলে। প্রশ্ন তুলছে, স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবর শব্দের অর্থ হচ্ছে ডোবা বা পুকুর বা জলাশয়। সরোবর সহজ কথা, বলছে স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ পানির সরোবরে করে কেলি রাজহংস, কেলি শব্দের অর্থ খেলা করে, রাজহংস মানে রাজহাঁস, পঙ্কজ কাননে, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল, কানন শব্দের অর্থ বাগান। অর্থাৎ পরিষ্কার পানির সরোবরে পদ্ম ফুলের বাগানে যে রাজহাঁস খেলা করে, যায় কে সে কভু প্রভু পঙ্কিল সলিলে, বলো সে কি কখনোই যায় প্রভু? প্রভু মানে নিজের চাচাকে বলছে। পঙ্কিল সলিলে, পঙ্কিল শব্দের অর্থ পঙ্ক বা কাদাযুক্ত, পঙ্ক শব্দের অর্থ কাদা, রাস্তাঘাটে কাদা হয় না সেটা। পঙ্কিল সলিলে, সলিল শব্দের অর্থ হচ্ছে পানি। অর্থাৎ যে রাজহাঁস চমৎকার পঙ্কজ কাননে বা পদ্মবনে খেলে, সে কি কখনোই পঙ্কিল সলিলে বা কাদার মধ্যে খেলতে যায়? যায় না তো। দেখো, পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম, যেখানে শৈবাল দল থাকে, ধাম শব্দের অর্থ হচ্ছে মূলত বাড়ি বা কেন্দ্র বা জায়গা। অর্থাৎ পঙ্কিল সলিল যেখানে শৈবাল দলের ধাম, প্রচুর শৈবাল থাকে, সেখানে সে খেলতে যায়? যায় না। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র মানে হচ্ছে মৃগদের মধ্যে ইন্দ্র, অর্থাৎ পশুদের মধ্যে রাজা। মৃগ মানে এখানে পশু। বলছে মৃগেন্দ্র কেশরী, পশুদের রাজা যে সিংহ, কেশরী মানে সিংহ, কবে হে বীর কেশরী, এই বীর কেশরী মানে হচ্ছে বিভীষণ। তুমিও তো একজন বড় বীর, তুমি বলো সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। সম্ভাষে মানে ডাক দেয়, কথা বলে। মিত্র ভাবে, শ্রীগাল মানে হচ্ছে শেয়াল, অর্থাৎ পশুদের মধ্যে যে সেরা, অর্থাৎ সিংহ, কবে বলো তুমিও তো বড় বীর, সম্ভাষে শ্রীগালে, শেয়ালের সাথে কথা বলে মিত্র ভাবে। অর্থাৎ সিংহ কি কখনো শিয়ালকে দেখলে বলে হ্যালো স্যার কেমন আছেন, অথবা দোস্ত আয় বুকে আয়, এটা বলে? শিয়ালকে দেখলেই তো কানে নিচে একটা থাপ্পড় দিয়ে দেয়। অথবা শিয়াল যখন সিংহকে দেখে তখন দৌড়ায় পালায়। সিংহের বন্ধুত্ব তো শিয়ালের সাথে হওয়ার কথা না, ম্যাচ করেন আর কি, লেভেলে নাই, লেভেলে নাই, বুঝছো? তো এই কথাটাই বলছি যে তুমি যে যার সাথে বন্ধুত্ব করছো, যার সাথে হাত মিলাইছো, তো তুমি তো লেভেলে নাই। তুমি অনেক উঁচুতে, তারা তো অনেক নিচুতে, বাট তুমি সেখানে নামছো, এটা তুমি ঠিক করো নাই, তুমি তো লেভেলে নাই। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অজ্ঞদাস মানে আমি নিজে কিছুই জানি না, বিজ্ঞতম তুমি, তুমি তো সবকিছু বুঝো, অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার কাছে তো কোনো কিছুই অজানা নাই। অবিদিত মানে হচ্ছে অজানা, তোমার কাছে তো কোনো কিছু অজানা নাই। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে, অস্ত্রহীন যদি কিসে সম্ভুদে সংগ্রামে। কি মারাত্মক কথা! এই দুইটা লাইন খুবই ডেঞ্জারাস, পরের লাইনটা আরো ডেঞ্জারাস। দেখো, বলছে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, এই সুর শব্দের অর্থ বীর, হিরো। বলছে নর মানে তো মানুষ, বলছে মানুষের মধ্যে একটা ছোট্ট সংকীর্ণ মানসিকতার বীর হচ্ছে লক্ষণ। নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্ভদে সংগ্রামে, নইলে আমি অস্ত্রহীন, আমি নিরস্ত্র, আমাকে সে কিভাবে যুদ্ধ করার আহ্বান জানায়? এটা যুদ্ধের সিস্টেম না, যুদ্ধ হবে সমানে সমানে, তুমিও সজ্জিত আমিও সজ্জিত। এখন তুমিও অস্ত্র শস্ত্র নিয়ে আসছো, আয়সা আমার গেইটে আমার ঠেক দিছো, আর আমি পূজা করে বের হইছি। মেঘনাথ বলতেছে আমি তো নিরস্ত্র, তো নিরস্ত্র মানুষের সাথে সশস্ত্র মানুষের যুদ্ধ কি করে হয়? এটা তো সম্ভব না। লক্ষণ যদি ছোট লোক না হইতো, মানসিক দিক থেকে সংকীর্ণ না হইতো, একটা খুব সামান্য বীর না হইতো, তাহলে সে আমাকে এই কথা বলতে পারে না যে আসো তোমার সাথে খেলা হবে, খেলবো। খেলা হবে সমানে সমানে, রাস্তা ছাড়ো, আমি যে অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আসি, তারপরে খেলা হবে, দেখবো সে কেমনে খেলে। এটাই বলছে ক্ষুদ্রমতি নর, অর্থাৎ মানুষের মধ্যে সংকীর্ণ চিত্তের মানুষ হচ্ছে সে।
এবং বীর, সে একজন বীর, বীর হিসেবে বলছে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যদি কি সে সম্ভদে সংগ্রামে নইলে সে আমার আয়সা যুদ্ধ করার কথা কেমনে বলে। কহ মহারথী, একই মহারথী প্রথা, মহারথী মানে রথের চালক অর্থাৎ লিডার, বড় যোদ্ধা। বলো, তুমি তো একজন লিডার, তুমি তো বড় যোদ্ধা, তুমি বলো এটা কি যুদ্ধের নিয়ম? মহারথী প্রথা, তুমিও তো যোদ্ধা, তুমি বলো তো এটা কি যুদ্ধের নিয়ম, এটা কি সিস্টেম, এটা কি পদ্ধতি, এটা কি হইতে পারে? এখন বিভীষণ কি বলবে দেখো, বিভীষণ কি বলছে। না সরি, বিভীষণের কথার আগে এখানে আরো কথা আছে। মেঘনাদেরই অস্ত্রহীন যদি কিছু সম্পদে সংগ্রামে কহ মহারথী, কি মহারথী প্রথা নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। লঙ্কায় এমন কোন শিশু নাই, যে বলছিলাম পরের লাইন আরো মারাত্মক, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। এই কথা শুনে হাসবে না, লঙ্কা এমন কোন শিশুও নাই। একটা অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত মানুষ নিরস্ত্র মানুষকে বলতেছে আসো খেলবো, এই কথা লঙ্কায় শোনার পরে হাসবে না এমন শিশু পর্যন্ত নাই। তারাও হাসবে, কিভাবে সম্ভব? ছাড়হ পথ, দেখো কি বলছে, ছাড়হ পথ আসিবে ফিরে এখনই, দেখিব আজে কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। বলছে আমার রাস্তা ছাড়ো, আমি এখানে ফিরে আসব, আর আমি দেখব কোন দেবতার বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। এই সৌমিত্রীর ছেলে কোন ক্ষমতার বলে, কোন পাওয়ারের বলে আমাকে যুদ্ধ করতে আহ্বান জানায়। মেঘনাদ যা বলছে তো ঠিকই বলছে একদিক থেকে। কেন? কারণ মেঘনাদের বীরত্বের হিস্ট্রি আছে, সে নিজে এগুলো উল্লেখ করবে। এখানে সে বলবে, দেখো বলছে যখন যুদ্ধ হয়েছিল দেব দৈত্য নর রণে, বলছে দেবতাদের সাথে দৈত্যদের নরদের ত্রিপক্ষীয় যুদ্ধ যখন হয়েছিল, তখন আমি সেখানে কি বীরত্ব প্রদর্শন করছি তুমি দেখো নাই? আমি দেবরাজ ইন্দ্রের মায়েরা ফাড়াই লাইছি, আর কোন লক্ষণ আসছে তো বাদামের মতো দ্বারা টিপে শেষ করে ফেলাবো। আমি যেখানে ইন্দ্রকে পরাজিত করেছি, যার জন্য আমার নাম হয়েছে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে সে হচ্ছে ইন্দ্রজিৎ। আমি মেঘনাদ হলাম ইন্দ্রজিৎ, ইন্দ্রের টাইম দিয়ে নাই, কোথাকার লক্ষণ, ওর ধর্ম টান দিয়ে ছিঁড়ে ফেলামো, রাস্তা ছাড়ো, আমি এখনই দেখবো পাওয়ার কথা। এটাই বলছে এখানে। দেখো, দেখিবা আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। বলছে দেবতা দৈত্য নর, এই যে ত্রিমুখী সংঘর্ষ সেই রণে বা যুদ্ধে সচক্ষে দেখেছো, তুমি নিজেই তো দেখছো রক্ষ শ্রেষ্ঠ, হে বীর, তুমি রক্ষ বংশের শ্রেষ্ঠ বীর, তুমি তো দেখেছো পরাক্রম দাসের আমার কি ক্ষমতা। পরাক্রম মানে পাওয়ার শক্তি, দাসের মানে আমার, নিজেকে দাস বলছে, চাচার দাস। কি দেখে ডরিবে দাস হেন দুর্বল মানবে, কি দেখে আমি ভয় পাবো এই দুর্বল মানুষ দেখা। আমি তো দেবতা দৈত্যরে মায়েরা শেষ করে দিছি, আর মানুষ এর সাথে আর কিসের ফাইট। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে পশিল দম্ভী, বলছে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে গোপনে আয়সা ঢুকে পড়েছে এই দম্ভী। পশিল, পশিল শব্দ হতে পৌঁছাই গেছে, দম্ভী শব্দ যার মধ্যে দম্ভ আছে, অহংকার আছে। আজ্ঞা করো দাসে শাস্তি নরাদমে, তুমি আমাকে আদেশ করো আমি তারা শাস্তি দেই। দম্ভী বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, যে সে যে আয়সা এখানে পৌঁছাইলো নিকুম্বিলা যজ্ঞাগারে, আর আয়সা আমাকে বলতেছে আমার সাথে যুদ্ধ করবে, ফাইট করবে, আমি তার একটু দেখে নিতে চাই, তুমি আমাকে আদেশ করো। আজ্ঞা করো মানে আদেশ করো, দাসে মানে আমাকে, শাস্তি নরাধমে আমি তাকে শাস্তি দেই, আমি তাকে কি করি শাস্তি দেই। এই যে নরাধম, তাকে আমি সাইজ করে দেই। তবে জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী, এই জায়গাটা ইন্টারেস্টিং। এরা নিজেরা শহরে থাকে তো, লঙ্কা তো তখন খুব চমৎকার শহর, স্বর্ণমণ্ডিত শহর। তো রাম লক্ষণ যারা যারা লঙ্কাতে হামলা করছে তাদেরকে বলছে বনবাসী, জঙ্গলি বলছে। দেখো বলছে তবে জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী, জঙ্গলের লোক যারা, তারা তোমার জন্মপুরে, তোমার জন্মের শহরে আইসা হামলা করে ঢুকে পড়েছে। হ্যাঁ বিধাত, এবার কষ্ট পায়া বিধাতাকে বলতেছে, হ্যাঁ বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। এটা চমৎকার বাগানে, নন্দন শব্দ চমৎকার সৌন্দর্য মণ্ডিত, নন্দন কাননে সুন্দর একটা বাগানে ভ্রমে মানে ভ্রমণ করে ঢুকে পড়েছে দুরাচার দৈত্য, খারাপ দৈত্য। একটা সাজানো গোছানো বাগানে দৈত্য ঢুকে পড়ছে। লঙ্কাকে বলছে সাজানো গোছানো বাগান, আর রাম লক্ষণকে বলছে দৈত্য। প্রফুল্ল কমলে কীটবাস, একটা চমৎকার কমল বা পদ্মফুল, কমল শব্দ তো পদ্মফুল, পদ্মফুলের মধ্যে কীটবাস, কীটবাস মানে হচ্ছে কীটের বসবাস, কীট মানে হচ্ছে পোকার বসবাস। কথাগুলো মেঘনাদের উপমাগুলো কিন্তু অত্যন্ত চমৎকার, খেয়াল করছো কথাটা। ওখানে যে ঢুকছে লঙ্কাতে রাম লক্ষণ, এটাকে সে বলতেছে জঙ্গলিরা ঢুকে পড়ছে শহরে, তারপরে বলছে সুন্দর একটা বাগানে ঢুকে পড়ছে দত্ত, তারপরে বলছে একটা সুন্দর পদ্ম ফুলের মধ্যে
কীটের বসবাস। তিনটা উপমা দিচ্ছে চমৎকার, দিয়ে বলছে কহতা তো সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব, তোমার ভাতিজা হয়ে এই অপমান আমি কি করে সহ্য করি বলো। তারা যায় সে আমাদের শহরে হামলা চালাইলো, এটা তোমার ভাতিজা হয়ে আমি কি করে সহ্য করি। তুমিও হ্যাঁ রক্ষমণি সহিছ কেমনে, তুমি আমার চাচা হয়ে তুমি বা কি করে সহ্য করতেছো এটা। রক্ষমণি মানে হচ্ছে রক্ষবংশের মণি মানে লিডার, নিজের চাচাকে রক্ষমণি বলছে, রক্ষশ্রেষ্ঠ বলছে, রক্ষরথী বলছে, বুঝতে পারছো, নানান বিশেষণে রথী বলছে, মহারথী বলছে, বিভিন্ন বিশেষণে চাচাকে বিশেষিত করতেছে। আমি নিজে সহ্য করতে পারতেছি না তাদের হেন আচরণ, তুমি আমার চাচা হয়ে এই বংশের অন্যতম লিডার হয়ে অন্যতম বড় যোদ্ধা হয়ে তুমি বা কি করে এটা মানতেছো যে তারা এখানে এসে হামলা করছে, আমাদেরকে মারপিট করবে। মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদন লাজে উত্তরে রথী রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এটা একটা চমৎকার বোঝার মতো বিষয়। মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি, এখন এই কথাবার্তাগুলো যে বলছে বিভীষণকে সেটা লজ্জা পায় গেছে, মানে যুক্তি দ্বারা বিভীষণকে আটকায় ফেলাইছে মেঘনাদ, যে তুমি আমার চাচা হয়ে কি করে মানবা আমাকে মেরে ফেলাবে, তুমি আমার চাচা হয়ে কিভাবে মানবা এরা আমাদের শহরে হামলা চালাবে, এটা কি বাগানের দৈত্য ঢুকে পড়ার মতো না, এটা কি একটা সুন্দর পদ্ম ফুলে পোকার বসবাসের মতো না, আমি তোমার ভাতিজা হয়ে সহ্য করতে পারি না, তুমি আমার চাচা হয়ে কি করে সহ্য করো। তো কিছুটা লজ্জা পাইছে এবার বিভীষণ, লজ্জা পায় বলছে দেখো কতটা লজ্জা পাইছে। মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি, মন্ত্রের দ্বারা সাপকে যখন তুমি মাথা নামায় রাখবা, নম্রশির করে রাখবা, অনুগত করে রাখবা, ওই রকম মলিন বদন লাজে, কিছুটা লজ্জা পায়া মলিন হয়ে যাওয়া চেহারায় উত্তরিলা রথী, এই রথী মানে হচ্ছে বিভীষণ, সে উত্তর দিল রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই, লক্ষ্মী রাবণ আত্মজে রাবণের ছেলেকে, রাবণ আত্মজ মানে হচ্ছে রাবণের ছেলে মানে হচ্ছে মেঘনাদ, আর রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই, অনুজ শব্দের তো ছোট ভাই মানে হচ্ছে বিভীষণ। এখন বিভীষণ উত্তর দিছে কিভাবে, আমার দিকে তাকাও, সহজ করে বলছে। মন্ত্র দিয়ে সাপকে যখন তুমি বশ করে রাখবা, সেই সাপ মাথা তুলতেই যেন ভয় পায়, তাই না? তো মন্ত্র দিয়ে বশ করা সাপ যেরকম মাথা তুলতে ভয় পায়, ওরকম করে আস্তে করে মাথা তুলে লজ্জিত হয়ে উত্তর দিচ্ছে বিভীষণ। বুঝছো কথাটা? মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি মলিন বদন লাজে উত্তরিলা রথী রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। মহামন্ত্র দ্বারা যেমন করে নম্র শির করে রাখা হয় ফণি বা সাপকে, ওইরকম ভাবেই মলিন বদন লাজে লজ্জায় মুখ মলিন হয়ে গেছে, ওইরকম মুখে উত্তর দিচ্ছে রথী মানে সহজ কথা রথের চালক অর্থাৎ বিভীষণ, রাবণ অনুজ রাবণের ভাই, লক্ষ্মী লক্ষ্য করে, রাবণ আত্মজে মানে রাবণের ছেলেকে লক্ষ্য করে বলছে। নহি দোষী আমি বৎস বৃথা ভৎস মোরে, একটা চমৎকার একটা লাইন, নহি দোষী আমি, আমার কোনো দোষ নাই, বৎস মানে হচ্ছে বালক, বৃথা ভৎস মোরে, এই ভর্ৎসনা দেওয়ার অর্থ গালাগাল দেওয়া বা তিরস্কার, গালাগাল না লিখে আমি তিরস্কার লিখি, কথাটা বেশি সহজ হবে, তোমরা আবার বলবা যে গালাগাল দিল কই, তাই না? হ্যাঁ, বকাঝকা দেওয়া আর কি তিরস্কার, প্রকৃতপক্ষে ভৎসনা মানে হচ্ছে খারাপ শব্দ বলা আর কি, গালাগাল দেওয়া, ধমকি দেওয়া। বলছে ভাতিজারে তুই যে আমার এতক্ষণ ধরে দোষ দিছস, দোষ তো আমার নাই, কারণ তুই আমার ভুল বুঝতেছস যে আমি তোরে মারার জন্য আসছি এটা সেটা, দেখ দোষ আমার না, দোষ হলো তোর বাপের। মানে বিভীষণ সমস্ত দোষ তার ভাইয়ের ঘাড়ে চাপাই দিছে, রাবণের ঘাড়ে। কেমনে চাপাইছে? বলছে তুই তো জানোস দেবতারা পাপ করা পছন্দ করে না, অথচ তোর বাবা মানে মেঘনাদের বাবা রাবণ পাপ করতে করতে একেবারে লঙ্কারে পাপের সাগরে ডুবাইয়া ফেলাইছে, এখন সেই পাপের মাসুল সে দিচ্ছে, সে নিজে মরতেছে, আমাদের সবাইকে মারতেছে, এই কথাটা বলছে। নইলে বলছে কি দরকার ছিল সীতাকে এখানে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে আসার, দরকারই তো ছিল না, যেহেতু সেই কাজটা করছে, এখন সীতাকে উদ্ধার করতে এসে হনুমানের বাহিনী নিয়ে রাম এই জায়গায় হামলা করছে, আর তার প্রতিফল আমরা প্রত্যেকে এখন ভোগ করতেছি। বুঝছো কথাটা? অর্থাৎ বিভীষণ টেকনিক্যালি এই জায়গাটাকে হ্যান্ডেল করছে, লজ্জা পাইছে সত্য, কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে জায়গাটাকে সে এড়ায় গেছে। সে বলছে নহি দোষী আমি, আমার কোনো দোষ নাই, বৎস এই বালক ভাতিজা আমার কোনো দোষ নাই, বৃথা ভর্ৎস মোরে, ভর্ৎস মানে হচ্ছে গালাগাল দিচ্ছ আমার অহেতুক, বৃথা ভর্ৎস মোরে তুমি আমাকে অহেতুক গালাগাল দিচ্ছ, নিজ কর্ম দোষে হায় মজাইলায় কনক লঙ্কা রাজা, নিজের কাজের দোষে মজাইলায় কনক লঙ্কা, কনক লঙ্কা মানে স্বর্ণ দ্বারা বাঁধানো লঙ্কা, কনক শব্দের অর্থ স্বর্ণ, স্বর্ণ সুবর্ণ হেম কনক কাঞ্চন সোনা, এগুলো সবগুলো স্বর্ণের সমার্থক শব্দ। বলছে নিজের দোষে সে কনক লঙ্কারে ডুবাইছে,
মজিলা আপনি, এবার নিজেও সেখানে ডুবছে। বিরত সতত পাপে দেবকুল, তুই তো জানোস দেবতারা পাপ থেকে বিরত। এবে পাপপূর্ণ লঙ্কা পরি, আর এইদিকে লঙ্কা একেবারে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা, ডুবেছে লঙ্কায় কাল সলিলে। আজকে যেন এই ধ্বংসের কাল সলিলের মধ্যে লঙ্কা ডুবে যাচ্ছে। বুঝছো লজিকটা? অর্থাৎ বিভীষণ সহজ করে কথাটাকে বাইপাস করে ফেলছে, যে তুই আমারে যত কথাই বলিস, আমাকে যতই গালাগাল দিস, দোষ আসলে আমার না, দোষ তোর আপন বাবার। কারণ সে হতে বেকায়দা করছে, সে পাপ করছে, সে সীতাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। দেবতারা পাপ পছন্দ করে না, তোর বাবা পাপে লঙ্কাকে ডুবাইছে, সুতরাং আলটিমেটলি তার ফল এখন ভোগ করতেছে। সুতরাং আমারে গালাগাল দিয়ে লাভ নাই। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি, ওরে সর্বনাশ, বলছে আমি নিজে হচ্ছে রাঘবের পদের ভিখারি। অর্থাৎ এই জায়গায় আয়সা সে আরো আরো খুব শক্তিশালী ভাবে বলছে, আমি নিজেই রাঘবের পদ প্রার্থী, আমি তার পদে থাকতে চাই। পরদোষে কে চায় মজিতে বল, আরেকজনের দোষে কে মরতে চায়? দোষ করছে তোর বাবা, আমার মাথার উপর লাঠির বাড়ি কেন পড়বে? আমি কেন মরবো? তোর বাবার দোষে আমি কেন মরবো? এখন বলো, এই কথা বলার পরে ভাতিজার আরো বেশি কষ্ট লাগবে না? বুঝছো না? বুঝো নাই কেন আরো বেশি কষ্ট লাগবে? কারণ বলছে পর দোষে কে চাহে মজিতে। পর দোষে মানে আরেকজনের দোষে। এখন ভাতিজা যদি বলে আমার বাপ তোমার জন্য পর হয়ে গেল, আমার বাবা এমন কেউ যে অন্যায় করলে তার মানে ফল তুমি ভোগ করতে গিয়ে বলবা দোষ তার আমি নিব না, এমন কিছু হইতে পারে? আর তারপরে তুমি বলতেছো তুমি রাঘবের পদাশ্রয়ে থাকতে চাও, তুমি রাঘবের দাস। এসব কথাবার্তা শুনে সে আরো ক্ষিপ্ত হয়ে গেছে। দেখো, রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে রুষ্ট হইল, রাগান্বিত হইল, অত্যন্ত রাগ করলো। মানে আমরা যে বলি চেইতা গেল ওইরকম। বাসব ত্রাস মানে বাসবের ত্রাস। বাসব মানে তো হচ্ছে দেবরাজ ইন্দ্র, বাসব ত্রাস মানে বাসবের ত্রাস, অর্থাৎ ইন্দ্রেরও ত্রাস। ইন্দ্রকেও যেহেতু পরাজিত করেছিল মেঘনাদ। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি, এটার একটা মারাত্মক অর্থ আছে। কথাটা শুনলে খুব কঠিন লাগে। গম্ভীরে যেমতি যেমনটা, নিশীথে রাতের বেলা, অম্বরে আকাশে, মন্দ্রে জিমতেন্দ্র কপি। মন্দ্রে জিমতেন্দ্র কপি, কবি শব্দ তো কোপ, কোপানল, রাগান্বিত হওয়া। জিমতেন্দ্র মানে হচ্ছে মেঘ। বলছে যখন আকাশে মেঘে মেঘে যখন ঘর্ষণ হয়, মেঘে মেঘে যখন তোমার হচ্ছে সংঘর্ষ বাঁধে, তখন যেরকম ধুম করে আওয়াজ হয়, যত বেশি গর্জনের মারাত্মক শব্দ হয়, ওই রকমের নিশীথে রাতের বেলা, অন্ধকার রাতে যখন আকাশে মেঘে মেঘে গর্জন দিলে যে রকমের শব্দ হয়, এরকমের শব্দ করে গর্জন দিয়ে উঠছে বাসবত্রাস মানে মেঘনাদ। দিয়ে সে বলছে কহিলা বীরেন্দ্র বলি। বীরেন্দ্র মানে বীরদের মধ্যে ইন্দ্র, বলি শব্দ অর্থ যার গায়ে বল আছে বা শক্তি আছে। দেখো বলি, কহিলা বীরেন্দ্র বলি, ধর্মবোধগামী হে রাক্ষস রাজা নোচ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহদাসী শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি, নির্গুণ স্বজন শ্রেয় পর। পর সদা একবারে আটকাই দিছে চাচারে, আর কোনো কথা নাই। চাচা এতক্ষণ ধরে নিজের পক্ষ ত্যাগ করে যে রামের পক্ষে গেল, এটার কারণ হিসাবে কি বর্ণনা করছে? ধর্ম। তোর বাবা পাপী, আমি তো পাপী না। তারপরে বলছে সে নিজে রামচন্দ্রকে ভগবান মনে করে, ভগবানের বিপক্ষে সে যাইতে পারবে না। অর্থাৎ বিভীষণ তার এই যে পোল্টিটা দিছে, নিজের ভাই ত্যাগ করে সে যে রামচন্দ্রের পক্ষে চলে গেছে, লক্ষণের পক্ষে চলে গেছে, এই জন্য সে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেটা হচ্ছে ধর্ম। তোর বাবা পাপী, আমি ভদ্রলোক, সুতরাং আমি পাপীর পক্ষে থাকতে পারি না, পাপীর জন্য আমি মরতেও পারি না। এখন ওই কথা দিয়ে আবার আটকায় দিছে বিভীষণ নিজের চাচারে। তুমি যে ধর্ম দেখাচ্ছ আমাকে, এখন তুমি বলো তো, ধর্মের কথা যে তুমি বলছো, শাস্ত্রের কথা যে তুমি বলছো, ধর্মীয় শাস্ত্রের কোথায় বলা আছে আপনজনকে বাদ দিয়ে অন্যের পক্ষ নিয়ে নেওয়া? শাস্ত্র তো বরং এটা বলে যে যে আপন সবসময় আপন, যে পর সে সবসময় পর। যদি এমন হয় আপনজনের কোনো কোয়ালিটি নাই, পরের অনেক কোয়ালিটি আছে, সে আমার শত্রু, তারপরে তার পক্ষে যাওয়া যাবে না, পর পর সদা। এখন আমার যে আপন সে সবসময় আপন, যে পর সবসময়ই পর। আমার আপনজনের কোয়ালিটি না থাকলে আমার তার পক্ষে থাকা লাগবে। ধর্মে তো এটা বলে, শাস্ত্র তো এটা বলে। আর তুমি যে শাস্ত্র দেখাইছো, তোমার কাজটাই তো হয়েছে শাস্ত্রের বিরুদ্ধে। তুমি দেখাচ্ছ শাস্ত্র, কাজ করতেছো শাস্ত্রের উল্টা দিকে। কেন? বুঝছো কথাটা? এটাই দেখো বলছে, ধর্মবদগামী হে রাক্ষস রাজা নুজ, ধর্মপদ গমনকারী হে রাক্ষস রাজার অনুজ। রাক্ষস রাজা নুজ মানে রাক্ষস রাজার অনুজ, অর্থাৎ রাবণের ভাই, তারা শুধু রাক্ষস বংশীয় ছিল।
বিখ্যাত জগতে তুমি তুমি তো জগতে বিখ্যাত। হন তুমি আমারে বুঝাও তো, কোন ধর্ম মতে কহ দাসে আমাকে বলো শুনি। জ্ঞাতিত্ব মানে বংশের বন্ধন, ভ্রাতৃত্ব মানে ভাইয়ের বন্ধন, জাতি এ সকলই দিলা জলাঞ্জলি। তুমি যে ভাই ছেড়ে দিলা, বংশ ছেড়ে দিলা, আত্মীয়তার বন্ধন তুমি ছিন্ন করলা, তুমি বলো কোন ধর্ম মতে করেছো এটা? শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। শাস্ত্র তো বলে গুণবান যদি পরজন, পরের যদি অনেক গুণ থাকে, গুণহীন স্বজন আপনজনের কোনো কোয়ালিটি নাই, তারপরেও তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, যে আমার আপনজন তার কোয়ালিটি নাই সেটাই আমার জন্য অনেক ভালো। পর পর সদা, যে পর সে সবসময়ই পর। শাস্ত্র তো বরং ওইটা বলে। তুমি আমার দেখাচ্ছ ধর্ম, দেখাচ্ছ শাস্ত্র, আর নিজে চলে গেছো শাস্ত্রের বিরুদ্ধে। এরপরে বলছে এ শিক্ষায় রক্ষবর কোথায় শিখিলে। তুমি যে এই শিক্ষাটা এটা কই পাইছো বলো। রক্ষবর মানে রক্ষবংশের নেতা, অর্থাৎ বিভিন্ন বিশেষণে তাকে বিশেষিত করছে। তুমি যে নিজের পক্ষ ত্যাগ করছো, দেখাচ্ছ ধর্ম, এখন তুমি বলো এই শিক্ষা তুমি পাইছো কই। কিন্তু বৃথা গঞ্জিত মা, তোমারও তো আমি অহেতুক হুদায় গালাগাল দিচ্ছি, ভর্ৎসনা করতেছি। এই জায়গায় আবার মেঘনাদের একটা উপলব্ধি আসছে। নিজেই চাচারে অনেকভাবে বলছে, একবারে বলতে পারে ধুয়ে দিছে, ধুয়ে টুয়ে দিয়ে তারপর আবার বলতেছে কিন্তু বৃথা গঞ্জিত মা, তোমারে অহেতুক আমি গালাগাল দিচ্ছি। হেন সহবাসে যার সাথে তুমি থাকো হে পিতৃব্য চাচা, বর্বরতা কেন না শিখিবে। বলো বর্বরতা কেন তুমি শিখবা না? কারণ গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি। যে খারাপের সাথে থাকে সে তো খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। যে লোক ভালোর সাথে থাকে সে ভালো হবে, যে খারাপের সাথে থাকে সে খারাপ হবে। কথাটা বুঝছো? এখানে মেঘনাদের উপলব্ধিটা দেখো, খুব ভয়ঙ্কর উপলব্ধি। কিন্তু বলছে তুমি আমাকে ধর্ম দেখাচ্ছ আর নিজে চলে গেছো ধর্মের বিপক্ষে। খালি ধর্মের বিপক্ষে গেছোই না, গিয়ে আবার আমাকে মারার জন্য লোক ভাড়া করে নিয়ে আসছো। বাড়ির গোপন জায়গায় আমার নিজে ভাতিজা আছে নিরস্ত্র অবস্থা, তাকে মারার জন্য লক্ষণকে এই জায়গায় ঢুকাই দিছো তুমি। দিয়ে টিয়ে তুমি এই যে খারাপ হয়ে গেলা। তারপরে বলছে শিক্ষায় রক্ষবর কোথায় শিখে। তুমি এটা কোথায় শিখছো বলো? আপনজনের বিরুদ্ধে এইভাবে চলে যাওয়া, আপনজনকে চূড়ান্ত ক্ষতি করে দেওয়া। এই যে দেখো বাগধারা তৈরি হয়েছে না, ঘরের শত্রু বিভীষণ, কোথা থেকে হয়েছে আবার বুঝছো? ঘরের শত্রু বিভীষণ, ওখান থেকেই হয়েছে। আপনজন যদি শত্রু হয়ে যায় তখন তাকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ। বলছে শিক্ষা হে রক্ষবর কোথায় শিখলে। তুমি কোথায় পাইছো এটা? এটা তুমি কোথায় শিখছো? এটা তুমি কোথা থেকে আনছো? তারপর আবার নিজেই নিজেকে বলতেছে মেঘনাদ। কিন্তু বৃথা গঞ্জিত মা, গঞ্জি মানে তিরস্কার করছি, গঞ্জনা দিচ্ছি হুদাই। তোমার এসব বলে লাভ নেই। আমরা সময় বলি না জানো তোরে গালাগাল দিয়ে লাভ নেই, তুই কোনোদিন শুধরাবি না, ওরকম। কিন্তু বৃথা গঞ্জিত মা, হেন সহবাসে হে পিতৃব্য, যার সাথে তুমি থাকো হাত মিলাইছো চাচা, বর্বরতা কেন না শিখিবে। তোমার তো বর্বরতা না শেখার কোনো কারণ নাই। তুমি যার সাথে হাত মিলাইছো বর্বরতা শিখবে, এটাই তো স্বাভাবিক। গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, যে খারাপের সাথে থাকে সে খারাপ হয়। গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, যে খারাপের সাথে থাকবে সে খারাপ হয়ে যাবে। তোমার আমার এসব কথা বলে লাভ নাই, তুমি নিজেও খারাপ, আর যার সাথে তুমি হাত মিলাইছো সেও খারাপ। সুতরাং খারাপের সাথে যে চলবে সে খারাপ হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো বাস্তব। সুতরাং এর বিপক্ষে তো এর উল্টাটা তোমার ব্যাপারে হইতে পারে না। নির্বাচিত অংশ মানে তোমার বইতে এটুকুই দেওয়া আছে, ওই জায়গাটা আমরা শেষ করে ফেলাইছি। এখন তোমরা হয়তো জিজ্ঞেস করবা যে তারপরে কি হয়েছে। মেঘনাদবধ কাব্য অনুযায়ী ওরে এরপরে হইলো ওই জায়গায় অন্যায় যুদ্ধে সশস্ত্র লক্ষণ, নিরস্ত্র মেঘনাদ, অন্যায় এবং অসম যুদ্ধে ওই জায়গায় মেঘনাদ নিহত হবে। মেঘনাদ নিহত হয়ে গেলে এই পুরা মহাকাব্যের সব থেকে ব্রাইট ক্যারেক্টার যেটা, মেঘনাদ যখন মারা যাবে তখন চরিত্র তো তৈরি করেন হচ্ছে যিনি লেখক তিনি, তাই না, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত। তার সব থেকে পছন্দের ক্যারেক্টার মৃত্যু হবে। মৃত্যু হইলে মাইকেলের অসুখ চলে আসে, মাইকেলের জ্বর আসে কষ্টে। মানে তুমি একটা গল্প লিখতেছো, মনে করো তোমার সব থেকে পছন্দের ক্যারেক্টার মারা গেছে, মানে তুমিই তো মারছো গল্পের কাহিনীর প্রয়োজনে। বাকের ভাইয়ের কথা মনে আছে না, কোথাও কেউ নেই ওই নাটকটা, তোর বাকের ভাইয়ের ফাঁসি হবে এরকম একটা আভাস পাওয়া গেছে নাটকের গল্পে। কিন্তু ঢাকায় মিছিল হয়েছিল যে বাকের ভাইয়ের ফাঁসি যেন না হয়। কেউ কেউ হুমায়ুন আহমেদকে থ্রেট করছে যদি বাকের ভাইয়ের ফাঁসি হয় তাহলে খবর আছে আপনার। নাটকের স্টোরিতে একটা ক্যারেক্টার মারা যাবে, ফাঁসি হবে, এটা দর্শক মানতে পারেনি। বুঝছো কাহিনীটা? ঢাকায় মিছিল পর্যন্ত হয়েছিল। তো মাইকেল মধুসূদন নিজেও তার বন্ধু রাজনারায়ণ বসুকে, রাজনারায়ণ তার জীবনে দুইটা, একটা রাজনারায়ণ দত্ত, মাইকেল মধুসূদন দত্ত তার বাবা, রাজনারায়ণ দত্ত, মাইকেল মধুসূদন দত্ত উনি নিজে, রাজনারায়ণ দত্ত ওনার বাবা, আর রাজনারায়ণ বসু ওনার বন্ধু।
তো রাজনারায়ণ বসুকে চিঠিতে লিখছিলেন যে আমি মেঘনাথকে মেরে ফেলেছি, আজ 7 দিন হলো আমার জ্বর, আমি কিছু খাইতে পারি না। অর্থাৎ ডিপ্রেশনে কষ্টে ওনার জ্বর চলে আসছিল, উনি খাইতে পারেন না কিছু। বুঝতে পারছো? সব থেকে ব্রাইট ক্যারেক্টার যখন তিনি মেরে ফেলালেন তার কলমে। এই হচ্ছে ব্যাপার আর কি। আর পরের অংশ তোমাদের বইতে নাই, বাট এখানে এসে শেষ হয়ে গেছে। আমরা এটা স্রেফ কবিতা বা সাহিত্য যদি বলিও, তারপরেও দেখা এখানে অনেক চমৎকার চমৎকার উপমা আছে, অনেক চমৎকার কথা আছে, এমন অনেক বিষয় আছে যেখানে তোমার হচ্ছে কিছু আদর্শিক বিষয় ফুটে উঠছে। সো শুধু সাহিত্যের মজা এখান থেকে নিলে হবে না, এটা কিন্তু মোরাল অফ দ্য স্টোরিও আছে অনেক চমৎকার ভাবে। তো এই ছিল আয়োজন, আমরা শেষ করবো এখনই। কেমন লাগলো কমেন্টে জানায়ও, বইলো, আমাদের গ্রুপটা ফলো করো, বিশেষ করে আমাদের যে ফেসবুকে যে পেজ আছে তোমাদের জন্য, তারপরে হচ্ছে ইউটিউবে তোমরা যেখানে ভিডিওগুলো দেখো, তোমাদের মতামতগুলো বলবা, আর কোন কোন টপিকের উপরে কেমন ভিডিও চাও সেগুলো বইলো। সবাই ভালো থাকো, আবার কথা হবে, আল্লাহ হাফেজ।